আমার এই জিনিসটা বেশি রাগ লাগতো। আমি একটা বান্ধবীর বাড়ি যাচ্ছি, ও আমার পিছে পিছে দিত। তখন আস্তে আস্তে কিন্তু মানে সবসময় পিছু নিলে একটা জিনিস, গ্রামের মানুষ একটা জিনিস যতই ভাই বোন হোক, এটা মানে ওদের চোখে পড়ে যায় যে সবসময় ওর পিছে কেন। বান্ধবীর বাড়িতে যেতাম, ও পিছে যায়, শাকের পাড়ে দাঁড়িয়ে থাকে, আমরা যাইতাম, খাইতাম, রান্না করতাম, এসে দেখতাম ও সবসময় বলে এই ও তোর ভাই তো তোর সবসময় তোর পিছে পিছে থাকে কেন। লেটার লিখতো অধিক পরিমাণ আপনাকে দিত? হ্যাঁ দিত, মানে এরকম করে দিত। ঘরে আসতো, আইসা যে কোনো হয়তো বালিশের নিচে আমার বইয়ের বেশিরভাগ বইয়ের পেজে রাখে রাখে চলে যেত। আমার বলতো দেখছো, আমি স্ট্রাইক না করে দিতাম, আমি তো জানি না দেখবো কই থেকে, কিন্তু আমি দেখতাম। দেখে আবার ওগুলা জয় যে একটা ট্রাঙ্ক ছিল আমাদের ভাঙা বলা চলে এক কর্নারে, ওর কোনো কাজে লাগতো না, তো আমি ওদের ভিতরে রেখে দিতাম, বেশিরভাগ পড়তাম না। তো মানে এরকম করতে করতে আস্তে আস্তে আর কি গ্রামের লোকেরা মানে টার্গেট করে এটা যে ও সবসময় আর পিছিয়ে চলে কেন। আর চলে কেন বলতে একটা কথা একজনকে বললে ওটা দুই কান এমনি হয়ে যেত। ও বলতো একজনকে ডাকে যে ওর সাথে তোমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, বিয়ে হবে, এটা সেটা। ও আরেকজনকে বলতো, এরকম করতে করতে কিছুটা শোনাশুনি হয় ক্লাসে, যেটা স্কুলের ব্যাপার, যেটা বাড়িতে হয় না তবুও বেশি একটা। এরকম করে স্কুলে মানে কি আমাকে খেপাতো, যেমন বলতো হ্যাঁ এই যে রাজীবের গার্লফ্রেন্ড আসছে। এই ভাষাটাও হয়তো অতটা বুঝতাম না, কিন্তু এটা আমার খুব বিরক্ত লাগতো। লাগলে ওর প্রতি আমার প্রচুর একটা রাগ ছিল যে ওকে ঠিক করা যায়। বান্ধবীরা খুব চেরাইতো আমার যে হ্যাঁ গার্লফ্রেন্ড এরকম করতে করতে কইছি দেখ আমি ওর কিছুই হয় না, ওকে তোরা যা কোস আমি ওরে তাই করতে পারবো, আমি বাট ওরে আমি পছন্দ করি না। তো কি ওরে কিছু করতে পারবি? আমি কিছু মানে তোরা যা কোস, তবে বাসায় যায় না, পিটাইতে পারবি, চর মারতে পারবি? আমি পিটাইতে না, আমি ওর হাতটাও কাটে ফেলাইতে পারি খুব মারে। তো আমার এক বান্ধবী ছিল খুব চেতাই দিত মানুষের, ও বলতো হ্যাঁ হ্যাঁ তাহলে তুই যদি কাটতে পারো তাহলে কাটার ব্যবস্থার জিনিস আমি আইনে দেবো। তা আমার বাবা খুব রাখছিল, হার মানতে রাজি না। আমরা আচ্ছা তুই যদি জিনিস আইনে দিতে পারো আমি কাটতে পারবো। কয় কি আচ্ছা তাহলে একটা বেড, যদি তুই যদি কাটতে না পারো তাহলে 19 জনকে 19টা পটেটো আর 19টা চকলেট খাওয়াবে। আর বলছে একজন কাটতে পারি, ওর হাত একটু কাটলি হলো, কয় হ্যাঁ কাটতে পারলে তোকে খাওয়াবো, এই যা টাকা আসে তোকে দেবো। তো কি করে আমাদের স্কুলের সাইডে তখন মানে 1 টাকা ব্লেড পাওয়া যেত, তো ব্লেডটা কিনে নিয়ে আসে। কিন্তু আমি কিন্তু ভয় পাচ্ছিলাম, মনে মনে যে এটা কি ক্রিম নেই, এখন পিছাইতে পারতেছিলাম না, পিছাইলে কবা হ্যাঁ আসলে আমরা যেটা মাইন্ড করছি সেটাই। তো মানে মাঠে খেলতেছিল, কথায় কথায় শোনাশুনি হয় না, আমি 1-2 কানে শোনাশুনি হয়ে গেছে যে ও বলতেছে মৃত্যু আসতেছে কিন্তু তোর হাত কাট। তো দৌড়া যায় কমন রুমে পলাইছি, তো আমরা সব মেয়েরা যাই ওর কমন রুমে স্ট্রাইক করে মানে অ্যাটাক করে দৌড়ছি। মানে ছেলে মানুষ তো একটু সাহায্য, হ্যাঁ কাটতে পারবা এরকম করে হাতটা আর কি আগে দিতেছিল। তখন আমার তো এমন রাখতেছে, এমনি তো ওর প্রতি রাগ। সো আমি কি করছি, ব্লেডটা বের করে একটা টান দিয়ে দিছি হাতে, কাটা মাত্র ওইখান থেকে একটা চিল্লানি দিয়ে একদম সারাদের রুমে আসে পড়ছে। আইসে বিচার দিছে ক্লাসের মেয়েরা ধইরা আমার হাত কাটতেছে। ম্যাডাম ছিল আমার দিদি, তো এমনি জানে যান খুব দুষ্ট, সবকে ধরে নিয়ে মানে ইচ্ছা রকম অপমান যেটাকে বলে বেতের বাড়িতে আছে, বাট তার উপর যে মানে সবচেয়ে পিছনে মোড়া হাত দিয়ে দাঁড়া করে রাখছিল সিরিয়ালদের, এত বড় সাহস স্কুল আসা। আর এই কথাটা এমন ভাবে ছড়াছড়ি হয়েছে, ওই সবাইই বলছে যে এই স্কুলের মেয়েরা মাস্তান, ধরে হাত পাকাড়ে দেয় সব, মানে রাস্তাঘাটের দোকানদার যারা আছে সবাই মানে একদম মানে ভ্রাষ্ট হয়ে গেছে একটা খবর। স্কুলের মেয়েরা ডেঞ্জারাস, মানে বলতো যে এরা যেদিক দিয়ে যাবে ওদিক গায়েব হয়ে যাবে। বার্ষিক পরীক্ষা হবে, ওখানে যাই দেখি একটা ছিল যে ব্রেঞ্চটা ছিল, ওখানে বসতাম, ওখানে আমার নামটা আর রাজীবের নামটা প্লাস দিয়ে লেখা ছিল ক্লাসের বেঞ্চে। পরে আমার এটা দেখে আমার খুবই রাগ উঠলে, আমাদের দপ্তরি কাকা ছিল, খুব রাগ করে দাঁড়াইছিলাম। দপ্তরি কাকা ডাক দিছি যে এদিকে আসে না, আসার পর বলতেছি দেখেন তো এটা কি, দেখে চুপ করে দাঁড়াইছে, কে লিখছে? আমি তো বলছি যার নাম আছে সেই লিখছে। পরে মানে আমি এমন একটা করা ভাবে বলি যে আমি যে ব্যাগ নিছি, বই নিছি, তো কি হয়েছে এটা বিচার হবে ভালো, তা না হয় আমি এখান থেকে চলে যাই, আমি আমার আব্বারে বলে দেবো, দাদারে বলে দেবো, তখন সে আসবে, সে এসে বিচার করবে স্কুলে। এত বড় শ্বাস কই থেকে হলো। এখন তারা হেড স্যারকে বলেন, হেড স্যার আসে দেখে হ্যাঁ সত্য ঘটনাটা। তো মাঠে খেলতেছিল হয়তোবা, দপ্তরি কাকা ডাক দিয়ে নিয়ে যায় রাজীবকে। পরে বলে যে মাসুবাকে চিনো? ও বলছে হ্যাঁ চিনি। কি হয়? ও কিছু বলে না, ব্রেঞ্চের ভিতরে মানে এই নামটা কে লাগছে? ও বলে হ্যাঁ আমি লিখি নাই, বাট ও না করে, কিন্তু এটা স্বীকার যায় না যে ও আমার মামাতো বোন হয়। বলো যে ও আমার মামাতো বোন হয়, এইসব যেটা শুনছি এটা মিথ্যা কথা। ওই রকম ছিল যে না আমি তোকে পছন্দ করি, সো আমি এটা না করবো না। কয়েনি কিন্তু স্ট্রং দাঁড়াইছিল, ইচ্ছা রকম পিটাইছে ওকে, 27টা বাড়ি দিয়েছিল ওকে। এই সংখ্যাটা আপনি পরবর্তীতে জানলেন কিভাবে? ফ্রেন্ডেরা ছিল, আমি কিন্তু খুব ভয় পাচ্ছিলাম, আমি চাচ্ছিলাম না যে এইটুকুর জন্য এত বড় বিচার হোক। মানে ও কিন্তু আবার খাইছে কিছুটা নিজের দোষে, যে ও এটা বলে আসে করতে পারতো হ্যাঁ আমার মামা তো বোনের মতো দেখি, কিন্তু ওখানে হিরোইজম দেখাতে গেছে। মানতে রাজি না, আমি ওকে বোনের মতো দেখি না, ও বলছে সরাসরি। স্যার বলছে ছেলে তো বিয়াদব দিয়ে দিয়েছে, ইচ্ছা রকম পিটাইছে, পিটে একটা লাল কার্ড দিছে যে তোকে স্কুল থেকে বের করে দেওয়া হবে এরকম কিছু। তো পিটানোর পর ক্লাসে আসছে, এসে বসছে, তো পিট দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছিল। এইবার আর কি সবাই জানাজানি হয়ে গেল যে ওদের ভিতর, বাট আমি কিন্তু তখন ওকে চয়েস করতাম না, কিছু না ছিল না, বাট এদের জানাজানি হলো যে ওদের দুজনের রিলেশন আছে।
এবার একবার এস্টাবলিশড হয়ে গেল ব্যাপারটা। হ্যাঁ হয়ে গেল, মানে এরকম যে আমিও আছি এর ভিতর, বাট আমি কিন্তু ছিলামই না। তো বাসায় এসে পরে আসে তো কি করে সেই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই, কিন্তু আমি স্কুলে খুব ভয় পাইতেছিলাম। বাসায় গেলাম, ওর নানি যে ছিল আমাদের চাচু দাদি খুব ডেঞ্জারাস, ওনার ভয়ে আমরা কে আমার মারা কেউ কখনো কথা বলে না। তো আমি তো ভয় পাচ্ছি যে আজকে তো বাসায় গেলাম আর তো আর রক্ষা নাই, স্কুলে নয় আমাকে কিছু করতে পারে না, বাসায় গেলে এই পিটারিটা আমার কপালে আছে। পুরো ভয় পাই আসতে আসে দেখি কোনো শব্দ কিছু নেই, ভাত খাইছি চুপচাপ বসে আছি, কেউ কিছু বলে না। তো আমি একদম রিল্যাক্স হয়ে গেলাম। রাত চলে গেল, ফেরার দিন সকাল হতে আরো দিন মানে স্কুলে যাওয়ার জন্য সকালবেলা বাইনা ধরি যে আমি যাবো না। সেদিন তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে এসে পড়তেছিলাম যে আমি বাসা থেকে আর কি তাড়াতাড়ি বের হয়ে চলে যাওয়া যায়। তো আইসা পড়ছি স্কুলে, সেদিনও কোনো প্রবলেম হয় নাই, সেও স্কুলে গেছে, কোনো কথাবার্তা কিছু না, একদম চুপচাপ। 2-3 দিন পর সে একদিন স্কুলে জানে, তো আমি বেশি একটু কেয়ার করিনি। তো আমি ভাবছি 2-3 দিন যেহেতু আর কিছু হয়নি, তো এখন আর কি হবে, কিছু হয়নি। বাট পরে আমি বাসায় আসছি, আসে মানে ওইটা আমার মনেই নেই। খাইতে বসছে, মা খাইতে দিছে, ও দেখা হয়ে গেছে, তখন বলতেছে স্কুলে কি হয়েছিল। এটা 3-4 দিন পর। কিছু না, কি হবো, প্রত্যেকদিন যা হয় তাই, স্কুল আবার কি হয়, কিছু হয় নাই কনা। রাজীবকে বলে মারছে, মানে এটা আমার মা কিন্তু সব জানে, বাট আমাকে বলে নাই যে তোমার জন্য, বলছে রাজীবকে বলে মারছে। আমি কি জানি, আমি তো সঠিক জানি না, মানে এই কথা শুনে কিন্তু আমার ভয় লাগতেছিল যে তো আমার জন্য, বাট আমি না করছি যে আমি জানি। সত্যি জানিস না, তুই করে বলতে সত্যি জানিস না, না জানি না। তুই যদি নাই জানিস রাজীবের পিঠে এরকম ফাইটে ফেটে হয়েছে, এরকম একদম লাল হয়ে রয়েছে, কিন্তু আমি জানি না। তুই বলে বিষয় মার খাইছিস, তার মানে ওর মাকে ফোন করা হয়েছিল। ওর মা ঢাকাতে যে আমার মার সাথে ইচ্ছা রকম ঝগড়া, যেটাকে বলে গ্রামে। ওর মাকে বলছে ছেলে যেহেতু যে ও বিচার দিয়ে এরকম মার খাওয়াইছে, ফাইন একটা ঝগড়া হয়ে যায়, মানে সবাই জানাজানি হয়ে যায় যে এরা নিজেরা এরকম ঝগড়া করতে, ভাবি ননদে এরকম বিশাল ঝগড়া হয়ে যায়। তো আমি পুরো গ্রাম মানে ওটা গেলে তিনিয়া ঝগড়া হচ্ছে যে ও কে মার খাওয়াচ্ছে। তো বলছে আমি তো একদম না, ওর নামে আর যত মন্দ বলা যায়, যেটা বলে ইচ্ছা এরকম খারাপ করি। ওর পুরো মা কয় সত্যি করে এত বড় ঘটনাটা কি মিথ্যা হইতে পারে, যে ওর পিঠটাও চোখের সামনে এত বড় হয়ে আসছে পিঠটার ভিতর, তুই না করতে। পরে মানে একটু ভয় কাটতে কাটতে, মানে আমি তো বাবার একটা সাহস ছিল যে আমার তার মারবো না, বকা চাই 2-1টা বকা দিব। তো বলছি আমি তো দেইনি, আমার কথা না করছি, আমার বান্ধবীরা দিচ্ছে এরকম প্লাস দিয়ে লিখছিল। মা বলতেছে যে লিখলে কিরকম বিচার দিতে হয়, বাসায় আসতি নিজেরা ওকে বলে দিতাম, আর লিখতো না। তো বিশাল হয়ে যায়। হয়ে যাওয়ার পর মানে ও আমার সাথে কথা বলে, ও যখন বার্ষিক পরীক্ষা হবে এরকম মানে হঠাৎ করে, তখন মানে একটা জিনিস কি, মানে সবসময় লোকটা কথা বলতো পিছিয়ে পিছিয়ে থাকতো, হঠাৎ করে নাই, এটা কিন্তু একটু খারাপ লাগতো যে হ্যাঁ লোকটা নাই মানে কোথায় গেল, নাই মানে ও আমার পিছু নিত না। ও আচ্ছা আচ্ছা, মানে মাইটা খাওয়ানোর পর সেগুলো আর করতো না। তো করতো না, তখন আমি করতাম এরকম মাইটা খাওয়ানো ঠিক হয়নি। ঠিক হয় বলতে এত বড় মাইটা খাওয়ানো ঠিক হয় না। ভাই নিজের মানে বাসায় দেখা হলো, আগে এরকম ছিল আমি বসে থাকলে ও আসতো, এখন আমাকে দেখলে ও পলাইতো, একটু খারাপ লাগতো। এইটা যখন পরীক্ষা হয়, ও একবার আইসে পড়ে, ঢাকা আইসে পড়ে, এটাই শিওর যে ওকে ভালো লাগতো না, বাট ও আইসে পড়ে শুনি যে ও আর যাবে না, পড়বে না, পরীক্ষা দিবে না। সো আমি ও যাওয়ার পর আমি ওকে একটা লেটার দিই। সেটা ভালো লাগাও ছিল না, কিছুই না, যে ও পড়ুক, ও আসুক পড়ুক, যে আমার জন্য এত বড় বদনামটা না হোক। কারণ যেহেতু ফুপু বলবে যে তোর জন্য আমার ছেলেটা বন্ধ করে আসে বসে, তো আমি একটা লেটার দিই, মানে এটা আমার বান্ধবী ছিল, ওর সাথে মিলে বলে আচ্ছা দিয়ে সমস্যা কি, 9-10 পর্যন্ত পড়ে তো চলেই যাবো। লেটার দেই ছোট্ট একটা কাগজে, জাস্ট এই 3টা শব্দ লিখে দেয়, আমি আর কিছু ও তো আমার সহ্য দেওয়া। আবার আমাদের লেটার দেওয়ার নিয়মটা এরকম ছিল, বাড়ি ছিল পাশাপাশি, বাট লেটার দিতাম 3 গ্রাম ঘুরা, ও যাই দিয়ে আসতো আরেকজনের কাছে, ওদের ঘুরে ঘুরে আসতো, 2 দিন 1 দিন লেগে যাইতো আস্তে আস্তে। তো আসে, ও তো মনে মনে ভাবে খুবই হ্যাপি, মার খেলো এইভাবে চলে যায়। 9-এ ওঠার পর ও জানতো যে আমি ওকে লাভ করি, বাট তখন কিন্তু আমি ওকে লাভ জিনিসটা করতাম না বলা চলে, বাট লেটার দিতাম। যেটা সত্য কথা বলবো, ও দিত মানে এত লেটার হতো, যে টাইমটার কথা বলছিলাম, এটা ভরে গিয়ে মানে বস্তায় রাখা হতো ওর লেখাগুলা, মানে লেটার বলা চলে না, পত্রিকা বলা চলে। হ্যাঁ এরকম করে ও লিখতাম, আমিও লিখতাম, আমি যে লিখতাম তা এমনটা না। এই হওয়ার পর অনেকগুলো লেটার হয়েছে আমার, 21-22টার মতো হলে ও আমার কাকাকে এগুলো সব দিয়ে দেয়। পরে শুনি দেখো তোমার বাস্তে যতগুলো মার খাওয়াইছে আমাকে, এখন ও দিয়ে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে। কতদিন পরে কাজটা করে? 8-9 মাস পরে। 8-9 মাস পরে, যখন আপনি চিঠিপত্র দিয়ে মোটামুটি তাকে হৃষ্টপুষ্ট করে দিয়েছেন, মানে 8-9টা চিঠি দিয়েছেন, ততদিনে কি আপনি তাকে বলেছেন যে আপনি তাকে পছন্দ করেন? না, একবার মুখে বলি। চিঠির মধ্যে কি থাকতো? এইটা আমি আপনাকে পছন্দ করি, আপনি আসেন পড়েন, সমস্যা নেই, আমার পিছু নিয়েন না, পাশাপাশি চলেন, এইটা সেটা। ও যাটা লিখতো ওটার বিপরীতটা যেটা আসে আর কি, যা বুঝতাম আর কি। ওই সময়টা তো আপনাকে কি লিখতো? পছন্দ করে, ভালোবাসে, এই টাইপের কথা লিখতো? হ্যাঁ ভালোবাসা, এটা লিখতো, আর মানে নানান কিছু লিখতো, যে আজকে খেলতে যাবো, এইটা সেটা, এইসব কিছু। আচ্ছা, তখনও আপনাদের বাড়িতে আসেনি 8-9 মাস যাবত? না, ও তো আমাদের বাড়িতেই। তো চিঠিটা কোথা থেকে লিখতো? ও রুমে থাকতো, আমি আমার রুমে।
আমি ঠিক বুঝলাম না, পাশের রুম থেকে পাশের রুমে চিঠি লিখছে? আমাদের মাঝখানে তো আমার চাস্তো পদ ভাই ছিল না। না, তাহলে চিঠিটা কোথা থেকে লেখা হতো? আপনি কোথায় এসে বলতেন যে আসেন পড়েন? কোথায় গিয়ে পড়বে? পড়াশোনা তো বন্ধ করে দিয়েছে ততদিন নাকি? না না, তাহলে পড়াশোনা বন্ধ বলতে ও ঢাকা চলে গেছিল, যারা আসবে না হ্যাঁ, তারপর তো আবার চলে এসেছে। ওরা আসে হ্যাঁ। কিছুদিন পর, 15-20 দিন পর। 15-20 আসার দিন পর পর আমি ওকে ছোট একটা কাগজে লেটার আমার বান্ধবীর কাছে লিখে দিই যে ওকে বললো যে আমি ওকে পছন্দ করি, ও থাকে পড়ুক। তো ও আবার বান্ধবী এসে ঘুরে ওকে দেখা হলে দিয়ে দেয়। উপরে তো হ্যাপি, ও আর যাইতো না, পড়বে এখন। ভিতরে চলে আপনারা যায়। পাশের রুমেই থাকতেন, পাশাপাশি থাকতেন, পাশাপাশি বাড়ির মাঝখানে দুটো ঘর ছিল। কিন্তু চিঠিটা বান্ধবীদেরকে দিতেন? দিয়ে মানে অনেকটা এক মহল্লা ঘুরে আসতো, একদিনও লেগে যেত। ওকে। পরে আমার কাকা নিয়ে আসে বলতেছে এগুলো কি। আমার দুষ্ট ছিলাম, বাট আমি এইসব ব্যাপারে অনেকটা লাজুক ছিলাম, কারণ বাড়িতে কোনো ছেলেদের সাথে মিশতাম না। ভীষণ একটা লজ্জা পাই। তারপর বলতেছে যে এখন তো তোর বিচার হবো। মানে আমি এটা শুনি না, এমন কান্না করে, আমি সহজে কাঁদতাম না, স্ট্রং ছিলাম, সেন্সিটিভ হলেও। তো আমি এমন কান্না করি যে আমি আর জীবন এটি করবো না, কান ধরে একদম উঠবস চাচার সামনে একদম। মানে আমার চাচার আবার ওর চাইতে কয়েক গুণ ভালো আমাকে বাসতো। ওকে। তো বলতেছে আমি এখন তো তোর বিচার করবো। পরে আমি কান ধরে উঠবো যে আমি আর মাফ করে দেন, এই শেষ, আমি আর করতাম না। ও যেটা দিয়েছে নিয়ে নেন, ও দিছে 4-5টা রাইখা মোটামুটি 2 বস্তা নিয়ে এসে বসে, জানি না পরে কি করছে। পরে আমি হ্যাঁ দাঁড়ান, আর তো চিঠি দিয়ে দিতে পারতো না, মানে যেহেতু কাকুর কাছে দিয়ে দিছে। তো এরকম দিয়ে দিলে আমি আর লেটার লিখি না। তো ফিরে দিন লেটার না লিখলে, যেমন ভাইয়া রাজীব লেটার লিখতো আমাকে, লেখা দিত, আমি পুরো রাখি 2-3টা রাখে দেওয়ার পর যখন মানে ডিপলি কোনো উত্তর না দিই, তো বলতেছে উঠলে কোনো উত্তর আসে না কেন। আমি বললাম সরাসরি আমি হাঁটে গেলে বলতাম আমি আর এই ভুল করতেছি না, তুমি নিয়ে আমার চাচার কাছে সব দিয়ে দিছো, আমার মানে জিতটা তুমি শাসন করছো, আমি মার খাইছি, ওটার বিপরীতটা করছো, ওর কাছে 50-50 তুমি মার খাইছো, আমি লেটার দিয়ে দিছি। 50-50 কাম বাজে নাই, আমি আর তোমার টিপলি কোনো লেটার দিতাম না। পরে ও কি করতো, এটা মানে খুব মজার একটা ঘটনা। ভিতরে একটা আফা ছিল, আফা ডাকতাম দিদি যেটা হয়, ওনাদের ঘর ছিল মাটির দালান, যেটাকে বলে মাটির ওয়াল। তো থাকলে উনি আবার খুব চাকচিক্য ছিল, প্রায় সপ্তাহে 2-1 লিপা ওকে সুন্দর করে রাখতো। তো যখন আমি ওকে লেটার না দিতাম, তো ও কি করতো, ওই দেওয়ালের ভিতরে আঙুল দিয়ে লিখে যেত যে এটা করবে, অমুক জায়গায় আইসো, এটা খেলবে, এটা করবা, এরকম করতো। আর নিচে লিখতো যে উত্তরটা লিখো, খাতায় লিখতে হবে না, ওয়ালি লিখো, দেয়ালে লিখো। বাইরে কষ্ট করে লেপছে আর আপনারা গিয়ে দেয়ালটাকে খাতা বানিয়ে ফেলেছেন। ওকে। আমি আবার ওরটা হাত দিয়ে মুছে দিতাম। ওকে। মুছে আমার যেটা আসতো যে যাবো, বেশিরভাগই লাগতাম হ্যাঁ আমি যাবো না, সরাসরি যাবো না। ও আবার লাগতাম যে না আসলে কিন্তু খবর আসছে, তো কিন্তু বাসা থেকে যাই ধরে নিয়ে আসি। প্রত্যেকদিন এরকম, মানে আর খাতায় কিছু লেখা হতো না, স্কুলে যাওয়া সত্ত্বেও পিছিয়ে যাইতো। আর বন্ধু বান্ধব যেটা বলা চলে, ওর যে ফ্রেন্ডটা, ওরা আমাকে প্রপোজ করতো, কোলে ওদের যে তুই এটা কসকে, ওর সাথে তো আমার রিলেশন, মানে সবাই জানা যায়, মোটামুটি সবাই জানে। তো এরকম আফার দেলানের ঘটনাটা বলি, এটা যেমন রুজ লিখতাম, তো উনি তো লেখা বুঝতো না, বা পিছিয়ে এসে দেখতো যে এটা তো দেলানটা কেনাবেড়া হয়ে গেছে, আউলে গেছে। তুমি বকতো প্রত্যেক দিন যে কারা এরকম করে। কিন্তু আমাদের রিলেশন এটা কিন্তু জানতো যে ওরা এরকম রিলেশন আছে। তো জানলে বলতো যে এগুলো কি লাইলি মজনুর কাম তো না, মানে এরকম আর কি বলতো। তো একদিন এরকম লিখতে লিখতে একদিন আমার এত রাগ করে, মানে আজকে দেলানটা লিখছে, কালকে যে আমরা দুজনে অনেক ফুল ভরে ফেলাইছি। তো আমার এত রাগ করে ওর কাছে বিচার দেয় সরাসরি আমার নাম ধরে। তো আমার দাদা ডাকে নিয়ে সুন্দর করে জিজ্ঞাসা, এই কাজগুলো তো তোমরা করছো না? হ্যাঁ, লাইলি মজনুর কথা লেখার অনেক সিস্টেম আছে, মানে মজা করে বলতে খুব চেপদি করতো আমার দাদারা, ইয়ার কি করতো, অনেক সিস্টেম আছে, তো অযথা এই মহিলার দেলানটা কি প্রত্যেকদিন নষ্ট করো, ওর তো লিখতে কষ্ট। তো আমি ভীষণ একটা লজ্জা পাই যে এইভাবে তো সরাসরি আর বলা হয় না, একবার চাচা বলছে, একবার দাদা বলছে, বলা হয় না। তো আমি আর লিখি না, ভাইয়ের বলে দিই দেলানে আর লিখো না, আফার রাগ করে। তো এরকম ও লেটার দিতাম, আমি লেটার দিতাম। আবার শুরু হলো। হ্যাঁ, শুরু হলো। একটা ঘটনা মনে পড়ে যে ও আমাদের ভীষণ একটা কষ্ট করতো, তো একলা থাকতো, বাবা মা ছিল না, তো ওর কাছে একটা টাকা থাকতো, ওটা কখনো নিজে খেত না, আমার জন্য আর আমার ভাইয়ের জন্য নিয়ে আসতো। মানে আমার ভাইকে এসে বলতো ভাইয়া না দুলা ভাইটা, তো ওর ছোট ছিল, কিউট ছিল, তো ডাকতো, আর 100 টাকা চকলেট দিত, নিয়ে আসে বলতো, ওর তো দরকার ছিল খাওয়ার। তো একটা ঘটনা মনে পড়ে, আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে একটা মেলা যাকে বলে তিক্ত হয়, ওখানে সে ও মাত্র মনে হয় 40 টাকা না 50 টাকা নিয়ে গেছিল, ওটাও তাকে 20 টাকার মনে আমার মা দিছিল। অনেক দূরে পথ, মানে হাইটে গেছিল, যায়া ওখান থেকে আমার জন্য একটা চুড়ির আলনা, 2 জোড়া কানের দুল, একটা শাবনুরের একটা ছবির পোস্টার। আমি আপনার জন্য শাবনুরের পোস্টার? হ্যাঁ, আমি শাবনুরের অনেক ছিলাম, ছবি না দেখলে ভালো লাগতো। ওকে। তো ওর একটা পোস্টার, এটি মানে ওই টাকাটা দিয়ে ও নিজে না কিছু খায়, আমার জন্য নিয়ে আসছিল। নিয়ে আসলে আমি আবার কেমন ছিলাম, ওর কোনো জিনিস আমি নিতাম না, রিপ্লে আবার ঘুরাই দিয়ে যেতাম ওর ঘরে। ও কিনা আমার ঘরে দিয়ে আসতো, আমি কি চুরির আলনাটা রেখে বাকি সবার ঘরে দিয়ে এসছি। আবার টাকাটাও দিয়ে দিতাম, যে চুরির আলনাটা 20 টাকা নিয়েছে, 20 টাকা দিয়ে দিতাম। মানে আমার কেমন দিন খারাপ লাগতো যে ওর তো আব্বা আম্মা নাই, ওকে কে দিবে, আমাকে তো দেয়, আমি যখন যেটা চাচ্ছি পাইতেছি। তো এরকম করে ক্লাস 9-এ তখন বার্ষিক পরীক্ষার আগে হয়তো লেটার লিখতে লিখতে একটু ওকে হয়তো ভালো লাগতে শুরু করছে, মানে ভালো বাইসে ফেলাইছি যেটা বলা চলে।
বাট মানে মনের অজান্তেই কখন ভালোবেসে হ্যাঁ। ফেলেছেন বুঝতেই পারেননি। বুঝতে পারিনি। তো একটা জিনিস হয়েছে আমার সাথে, সেটা বলেছে যতটাই চঞ্চল ছিলাম ততটাই নীরব হয়েছি, মানে ভীষণ একটা লাজুক বলা চলে। মানে আমি কারো চোখে তাকিয়ে কথা কখন বলতাম এটা না। কখন ক্লাস Class 9 দিস ইজ 9 ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা। এটা হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ড যেটাকে বলে, যে বয়সন্ধিকাল বারবারই আমরা হ্যালো 920 তে খুব বেশি এমফাসিস দিই আর এবং ও অন্যান্য ক্লাস শোগুলোতে। 5 থেকেই শান্ত ছিল, শান্ত বলতে ও ক্লাস 5 থেকে আমার পিছে মানে লাগিয়ে থাকতো। বুঝতে পেরেছি। 4 বছরে এসে মোটামুটি হাসিল করে ফেলেছে। না, আমি যেটা বলছিলাম যে আপনি হঠাৎ করে শান্ত হয়ে যাওয়ার পেছনের কারণটা হচ্ছে আর মানে ভীষণ লজ্জা পাইতাম, ভীষণ। ওকে মানে ওকে দেখলাম আমি রুমের বাইরে বের হতাম ওকে। সরাসরি, মানে আপনার চঞ্চলতা তো আগের চেয়ে কমে গেছে। কমে গেছে বলতে ভীষণ করতাম ওর আর মায়ের পিঠ যা করা দরকার করতাম। ওর ঝুল দেখতাম যে না এই জায়গায় আমার এটা না করলে আমি ঠকতেছি, সো আমি ঠকে চলে আসে করতাম, খেলতাম না। মানে আলটিমেটলি ওকে দেখলে একটা প্রচন্ড লজ্জা পেতেন। লজ্জা মানে আমার সামনে পড়তে রাজি ছিলাম না, ওকে। লেটার লিখতাম বাট সামনে পড়বো না। যেটা হয় আর কি, বয়সন্ধিকালে এক ধরনের পরিবর্তন আসে শরীরে এবং মনে, সেটাই হচ্ছে। ওকে ফাইন, তারপর এই সময়টা 9 এর সময়টা এরকম বলা চলে, আমাদের এলাকা আশেপাশে যে 4-5টা এলাকা সবাই জানতো, এমনকি ওর মা এতে মানে কেউ কিছু বলতো না। আমার বাবা শুধু বলতো যে না ওকে তো ওর কাছে দেব না, ওর মানে লেভেলেও না ওর কাছে দিব না, বাট ওর মা কিছু বলতো না। আর ওরা খুব ভালো ছিল। ওর নানি যেটা বলে আমাদের দিয়ে সবসময় আমাকে রাখবো বলে বলতো। মানে সবাই রাজি এরকম বলা ছিল না, সবাই জানতো, এটা কোনো গোপনের কিছু ছিল না। ওর ফ্যামিলি জানতো, অলমোস্ট একদম সবাই গ্রামের সবাই জানতো, সবাই জানতো এবং এটা হবে এটাও জানতো। হ্যাঁ। শুধু বাবা রাজি ছিল না। আমার বাবা আমার ফ্যামিলি থেকে বলতো যে বড় হবে, লেখাপড়া করবে, এটা আপনি ভুলে যাবে। এটা ব্যাপার না, ওকে, কলেজ স্কুল যাবে ভুলে যাবে। সব ভুলে যাবে, রাইট। সো এরকম করে 9 এ যখন বার্ষিক পরীক্ষা হয় এভাবে চলছিল, মানে যেখানে যাচ্ছে ও যাচ্ছে, যেটা খাচ্ছি মানে আমার খুশিটা ও দেখছে, আমি মানে মনের গুলোজুল বলে যে আমার এটা লাগবে, ওটা আগে প্রেজেন্ট করতেছে যে নাও। বেশিরভাগ মিষ্টিটা একটা ঘটনা মনে পড়ে যে ও আমার পিছে পিছে মানে মিষ্টি নিয়ে ঘুরতেও বলা চলে, ওকে। কখন যে নিয়ে খাইতে মন চায়। এরকম করে 9 এ বার্ষিক পরীক্ষা দিয়ে আবার 10 এ উঠে যায়। 10 এ প্রথম সময় পরীক্ষায় একটা ঘটনা বলি, মানে কিরকম ইনভলভ হয়ে গেছিলাম যে আমরা পরীক্ষা দিছি, পরীক্ষায় আমার রেজাল্টে রুটিনই আমি উল্টা পাল্টা লিখছিলাম। তো আর একটা কথা বলা চলে, সেটা হচ্ছে যে এটা মানে না বললেন জানি না কারোর সাথে হয় কিনা, আমার এরকম রেজাল্ট হয়েছিল যে আমি অঙ্কে 1 পাইছিলাম। মানে এত বেশি প্রেমে মশগুল যে লেখাপড়ার অবস্থা 12টা বেজে গেছে, তাই তো? 12টা মানে 14টা। আমি অঙ্কে 1 পাইছিলাম, ও 13 পাইছিল। এটা আমার আজীবন মনে থাকবে যে এত খারাপ রেজাল্ট আমার লাইফে হয় নাই। সো এই খাতাটা নিয়ে স্যার এনে দুইটার খাতা একসাথে করে দেখাই, এটা তো আমার প্রকাশ হয়ে গেছে ক্লাস 7 থেকে, মায়ের পিঠ দেখাইছে, দেখো লাইলি মজনুর কাহিনী দেখবো। হ্যাঁ, রেজাল্ট। বাট কেউ কিছু বলতে পারতো না, হয়তো বাচ্চা যারা ইয়ে ভয়ে মানে এটা আরো বেশি একটা রটারটি হয়ে যায়। গ্রামের কথাটা এমন ছিল, সামনে কিছু বলবে না, লোক আড়ালে অজস্র খারাপ ভাষা যেটা বলে ওটা দিয়ে বলতো। বললে ওকে কি করে, ওকে আলাদা একটা স্কুলে নিয়ে দেয়, বয়স পাশেই ছিল, ওই স্কুলে নিয়ে ওকে ভর্তি করে দেয়। আমি আমার ওই স্কুল থেকে কালচি থাকি, ওকে। 1 বছর আমরা আলাদা থাকি। থাকার পর মানে এরকম হতো, আমি আলাদা হওয়ার পর আমি ওর স্কুলে যাই, কোচিং শুরু করি। প্রতিদিন সকালে যাই ওর স্কুলে যাই, কোচিং করে আমার স্কুলে আমি আসতাম। বাট দেখা সাক্ষাৎ এটা হতো, ট্রেনে এরকম করে চলছিল আর কি। যে কোনো ফ্রেন্ড সার্কেল সবাই জানতো ওদের বিয়ে ঠিক হয়ে গেছে, মানে সবাই এলাকার অলমোস্ট। আমি যেখানে যেতাম ও যেত। ছবি বললাম বেশি একটা দেখতাম না, তবে এরকম একটা জিনিস ছিল, আমি ওর সাথে কয়েকবার বাংলা ছবি যেটা হলে আমরা ছবি দেখতে যেতাম, স্কুলের কথা বলে বাড়ি থেকে বলতাম, খুব কাছে ছিল তো টাউনটা, 13 টাকা 14 টাকা লাগতো একটা টিকিট। তো বলতাম টাকাটা নিয়ে স্কুলে ব্যাগ নিয়ে আমরা স্কুলে যেতাম, যাই অর্ধেক পর থেকে সাইকেলে উঠে চলে যেতাম, হলে যাই ছবি দেখে আসতাম। এরকম দুষ্টুমি করতাম ভীষণ আর কি, মারপিট করতাম। আর আমি মারপিট বাজলেও আমাকে টাইনা ছাড়াই নিসতো, কত মারপিট করো না, মানুষ খারাপ করবো। আচ্ছা, যখন আর কি বার্ষিক পরীক্ষার সামনে ফ্রন্ট ক্লাব শুরু হয়, হঠাৎ আর কি এখানে মানে আমার বাবার প্রবলেম হয়ে যায়। আমার বাবা যেখানে শেয়ার ব্যবসা করতো, কিছু একটা মার্ডার হয়। সো সে বিষয়ে আমি বলবো না, সেটা আমার বাবার বিষয়। মানে রাতারাতি আমাদের অনেক টাকা অ্যাডজাস্ট করতে হয়, ধান চাল যা ছিল বিক্রি করে এক সপ্তাহে অনেক টাকা। একদিনে বাবাকে এতগুলো করে টাকা দিতে হতো, দিলে এই কেসি করার জন্য, মানে বিজনেসটা ঠিক মতো রাখার জন্য। ওই কেসে আপনার বাবাও জড়িয়ে যায়, তাই তো? হ্যাঁ, জড়িয়ে যায়। মানে উনি একদম 2 নম্বর, 1 নম্বর আমার মামাকে আর আমার বাবাকে 1-2 ফেলাই দেয়। ওহো, মানে ওনার শিফটে ছিল, এখন বাবা দেখে নাই কেন শিফটে ছিল, তাহলে ওনার আন্ডার ছিল, ওরা কাজ করতেছিল, 3 কর্মচারী ওয়ার্কারে ঝগড়া লাগে, মার্ডার হয়ে যায়। এরকম দেওয়ার পর অনেকটা মানে লস হয়ে যায়, যেটা বলা চলে লসই। সো তখন আবার নতুন করে বিজনেস, ওটা তখন তালা লেগে যায় একদম। তখন আবার নতুন করে শুরু করার জন্য আমার বাবা বাড়ি থেকে জমি যা থাকে কিছুটা বিক্রি করে বন্ধক টন্ধক দিয়ে টাকা নিয়ে আবার নতুন করে মেশিন তৈরি করে করার পর আমাদের ফ্যামিলির অবস্থাটা মানে অনেকটা খারাপ হয়ে যায় বলা চলে। ক্লাস 10 পড়ি, মানে ফ্রন্ট ক্লাব শুরু, তখন এই টাইমে অনেকটা খারাপ। আমার তো সব দিদি ছিল, প্রায় ঝগড়া হতো আমার মার সাথে। যখন আমাদের সবসময় আমার আধার একটা আদর ছিল, একটা চলাফেরা ছিল, যখন আমাদের এরকম হয় তখন মানে চারদিক থেকে একটা চাপ আসে, রোজ ঝগড়া লাগে দিদিদের সাথে। ফুপুরা এটা চাচ্ছে পাচ্ছে না, ওই বিষয়ে লাগে যে বলতেছে হ্যাঁ ভাবি সব একাই খাইতেছে, মানে এই নিয়ে মার সাথে প্রায় ঝগড়া লাগে। আচ্ছা, ঝগড়া লাগলে আমার মাকে আমি আর এখানে থাকবো না, আমার নিয়ে ঢাকা যাও। যখন আমি ক্লাস 10 পড়ি আমার নিয়ে ঢাকা নিয়ে এসে পড়া হয়। ঢাকা বলতে নারায়ণগঞ্জ চলে আসা হয়। আপনি আপনি বলতে আমার ফ্যামিলি, আমার বাবা মা, ভাই,
মানে আমরা আর কি। রাজীবের কি হয়? ওর সাথে কোনো কথা হয় না, ওই স্কুলে থাকে। ওখানেই থাকে, হ্যাঁ, বাড়িতে হয়? আমার বাবা মানে খুব অভিমানী ছিল। আমার দাদা আমার বাবাকে সে বিষয়ে না বললে, আমার দাদা বাবাকে একটা কথা বলে জমি সম্বন্ধে আর কি, বলার পর তো আমার বাবা খুব রাগ করে যে আমি এত বছর তোমাদের খাওয়াইছি, এত কষ্ট করছি তোমাদের জন্য, আছে আমি একটু প্রবলেমে পড়ছি, আমি কি আর উঠবো না এই প্রবলেম থেকে? তো তোমরা আমার সাথে এরকম ব্যবহার করলো আমার ছেলে মেয়েদের সাথে। তো বাবা রাগ করে আর কি আমাদের নিষে করে, রাগ করে একদিন কিছু নিয়ে আসে না, শুধু যার যার শরীরে যা থাকে। দাঁড়াতে পারলে আসবো বা কখনোই আসবো না, রাগ করে নিয়ে এসে বলে নিয়ে এসে আমাদের নতুন বাসা ভাড়া নিয়ে নেই, কিন্তু আমার পড়াটা ওখানে গ্যাপ পড়ে যায়। সো আমরা এইভাবে থাকি, রাজীবের সাথে আর কোনো কথা মানে ও জানি না যে আমি চলে আসছি। ওকে। সো এই জিনিসটা আমার খুব ভীষণ আঘাত লাগতেছিল যে আমি আসবো না কোনো পরিস্থিতি। ও আসার আগে একটা কাহিনী হয়েছে, আমার বাবা যখন এরকম প্রবলেম হয়, প্রায় যখন ঝগড়া চলতো তো শুনতাম বাবা মাঝে মাঝে বলতো যে তোমাদের নিয়ে চলে যাবো, তখন ভাইয়া তো শুনতো, রাজীব তখন যাই বলছিল যে তোমার যদি এরকম নিতে আসে মামা, তো তুমি যাও না, তো নিতে তো আসবে, যেহেতু সমস্যা চলতেছে নিয়ে চলে যাবো, তো চলো আমরা ভাইকে যাই। তা আমি ছোট ছিলাম, বাট আমি এইটা ভয় পেতাম যে আমি তোর সাথে ভাগবো না। আমি বলতাম যে না আমি তোমার সাথে ভাগবো না। বলতো কেন ভাগবা না? আমি বলতাম ভালোবাসি সেটা আলাদা, বাট তুমি তো ছোট মানুষ, আমার নিয়ে রাস্তায় তুমি হারাই ফেলাবা, তুমিও হারাই যাবা, আমারও হারাই ফেলাবা। আর আমার বাবা তো কিরকম জানে কখন, আর আমার বাবা তো সব চিনে, ও তো তোমার খুঁজে বাইক তোমার তো মারিয়ে ফেলাবো, সাথে আমার মার ভাগবো না। তো অনেক কান্না করতো, মানে আমার পা ধরে বলতো কান্না করতো, নিতে আসলে যায় না তুমি পলাই। তো এরকম হঠাৎ করে নিতে আসা বা ওনার মুখের তো কথা বলা চলে না, অল ফ্যামিলি আসে, ওর সাথে তার কোনো কন্ট্রাক্ট হয় না একদম হয় না। মানে আমার বাবা এত রাগ করে আমাদের কাউকে আর মানে আমি যতটুকু বুঝি যে আপনারা যৌথ ফ্যামিলিতে ছিলেন, রাইট? বাবা চাচা, বাবা তো যৌথ বলতে আমার দাদার থেকে আলাদা, বাট আচ্ছা। আমার দাদা, আমার 5 ফুপু, 3 বাইরে সবাই নিয়ে আমার বাবা একত্রে ছিল। আমার দিদি ছিল না, আমার সব সেখান দিদি থেকে আপনারা বের হয়ে চলে আসেন এবং রাজীব আলটিমেটলি আপনাদের ফ্যামিলিতেই থাকছিল এবং আমাদের পরবর্তীতে family বলতে যে আমার চাচাতো দিদি। এক্স্যাক্টলি, এবং পরবর্তীতে আপনারা চলে আসার পরে ওই ফ্যামিলিতেই থেকে যায়। হ্যাঁ থেকে যায়, ও কিন্তু জানে, আপনারা ডিটাস্ট হয়ে যান এবং ও জানেই না ব্যাপারটা। ও স্কুলে ছিল, ও ভাবতেও পারে না যে আমরা এইভাবে চলে আসবো। ওকে। পরে ওর সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, আমি জানি না, আমি আমার জীবনটা বলি। আইসা পড়ার পর মানে বাবা যখন এরকম প্রবলেম হয়, তখন মানে আমারও প্রবলেম হয়ে যায়, মানে এত পরিমাণ অসুস্থ হয়ে পড়ি, একটার পর একটা হতে থাকে। তো আমার মা বলতো আমার মেয়েটার দুঃখ জিনিসটা হয়তো সহ্য হবে না, সুখটাই বেশি ছিল। তো আমার বাবা এরকম তাকে কোনো ফুপু মানে আত্মীয় স্বজন কারোর সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না। আমার বাবা ফোন পর্যন্ত ইউজ করা বন্ধ করে দিয়েছিল যে টাকার জন্য এরকম হয়েছে, তো আমি আর কারোর সাথে যে পর্যন্ত আবার আগের লেভেলে না দাঁড়াতে পারবো কন্ট্যাক্ট করবো না, চুপচাপ সবসময় বসে থাকলাম। তখন একটা জিনিস পড়াটা বন্ধ হয়, সেটা আমার ভীষণ ভীষণ আঘাত করে। আরেকটা জিনিস প্রচন্ড আঘাত করে, সেটা হলো যে ওকে আমি বইলেও আসতে পারিনি, বইলে আসি কি ওকে আমার চাই, মানে জেদ ধরা ছিলাম যে চাই। তো বসে বসে একাই কাঁদতাম 6-7 মাস এরকম একটা নাই বসে থাকি, কাঁদি, বাহিরেও বের হয় না, কোথাও যেতেও, হ্যাঁ বাবা কোথাও যেতেও দেয় না, কারোর সাথে কোনো কন্ট্রাক্ট করি না, করতে করতে যখন 5-6 মাস হয়ে যায় মানে একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তো এইভাবে থাকতাম, থাকার পর আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি। ভীষণ বলতে আমার গলায় একটা ইঞ্জুরিতে একটা প্রবলেম হয়ে যায়, সেখানে একটা অপারেশন করা লাগে নারায়ণগঞ্জ হাসপাতালে। তখন তো আমার বাবার অবস্থা, এদিকে আর্থিক অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে, প্রবলেম হচ্ছে, কুটে হাজিরা দিতে হচ্ছে, টাকা দিতে হচ্ছে, বিভিন্ন প্রবলেম, অফিসে তালা লাগাই দিছে, এটা নিয়ে কুট কাছারি, তার মধ্যে বাড়ির থেকে এসে পড়ছি। বাড়িতে থাকলে ধান চাল আবাদ হতো, ওটা খাওয়াটা চলে যেত, সবকিছু মানে একটা ট্রাফির মধ্যে। এর মধ্যে আমার একটা অপারেশন হওয়া লাগে। এমন অবস্থা হয় তখন মানে ইমার্জেন্সি মানে অ্যাকাউন্টে বলে 30,000 টাকা জমা করেন। তখন আমার আব্বার এমন অবস্থা ছিল 30,000 টাকা অনেক ছিল, পারতেছিল না। সো উনি তখন আর যেটা চায় না তবু উনি করছে, জানি আমার বাবা খুব অভিমানী, তার ভাই বোনদের কাছে ফোন দিছিল হয়তো, আমার ফুপুর কাছে ফোন দিয়ে বলছিল যে টাকা দিতে, আমার ফুপুরা দেয় না দেওয়াতে ওনার মানে কতটা কষ্ট লাগে সেটা ভাষায় বলা যাবে না, যে আমি এত করছি, আমার বুকে ডাক্তার বানাচ্ছে আমার বাবা যে এত করছি, আর তারা আজকে আমার মেয়েটার এত বড় অসুখ। পরে বাবা যখন কোনো কিছু না দেখে বাড়িতে না যায়, মানুষ দিয়ে আমাদের যে রড কিনে ঘর মানে বিল্ডিং করার জন্য রড কিনে ওই সব বিক্রি করে দেন, এই সব আবার কিনে ওর মা কিনে এইসব মানে বিক্রি করে যা টাকা হয়, যতটা হয়, হ্যাঁ যতটা টাকা হয় আর কি। তখন আর কি আমাদের এমন পরিস্থিতি আসে যে আমাদের স্বার্থ ছাড়া কেউ কিছু দেয়। এখানে আমার মামারা হেল্প করে, আমার মার ভাই যেটা বলে করে হেল্প করার পর আমার ওখানে একটা অপারেশন হয়। সো এখানে এমন অবস্থায় ডাক্তার আমাকে একদম টোটাল নিষেধ দেয় যে কথাটা খুব কম বলবা, বিনা প্রয়োজনে না। সো এইভাবে চলতে থাকে। তো আমি কথা বলে একদম কমে যায়, যে বিনা প্রয়োজনে কথা বলি না। কিন্তু সেখানে একটা প্রবলেম হয়, যেহেতু 6-7-8 মাস হয়ে যায় চুপচাপ এক ঘরে বসে থাকি, পুরো বছরটাই নষ্ট। তো এক ঘরে থাকলে মানে এমন অবস্থা একদম মেন্টালি প্রবলেম হয়ে যায়। সবসময় বসে থাকতাম, কাঁদতাম, যে লক্ষার নদীটা যে আছে, আমি অল টাইম বেশিরভাগ সময়টা আমাদের জানলা বেলকুনি দিয়ে ইটা দেখা যেত নদীটা। আমি অল টাইম আমার একটা ঘটনা মনে পড়ে, যে দুঃখের সাথী বলা চলে। আমি গিয়ে ওই পাথরে মানে পাটা দিয়ে বসে থাইকা খুব কান্না করতাম, যে আমি বাড়িতে যাবো,
কিন্তু এটা মানে বাবা কিছুতেই যেতে দিত না, যে আমি বাড়িতে যাব, আমি রাজীবের সাথে দেখা হচ্ছে। সত্যি কথা বলতে লেখাপড়াটাও তো ওই তো ভুলেই গেছি 1 বছরে কি করতেছি না করতেছি, মানে নানান কিছু, মানে সবাই মিস করতাম, শুধু রাজীব না, কিন্তু যাইতে দিত না। এরকম করে 1-1.5 বছর মাথায় আমি এত পরিমাণ অসুস্থ হই যে আমি ঘরে কারোর সাথে কথা বলি না, মার সাথে বলি না। মানে খুব একটা মানে ব্যবহার একটা ডেঞ্জারাস একটা চেঞ্জ আসে, যে মা বাবাকে দেখলে প্রচন্ড একটা রাগ উঠতো, বিশেষ করে হ্যাঁ এর জন্যই তো আমি এখানে আসছি, নইলে আমি কেন আসি, ভুল করবে হ্যাঁ ভুল তো দিব আমি। মানে বাবার সাথে মানে এই যে আইসা ডাক দিত মা কো, এটা সেটা মানে বেশ একটা কেয়ার দেয়া, মানে শুনতামই না। যদি দেখতাম যে বাবা ঘরে ঢুকছে, আমি আরেক দরজাতে বের হয়ে যায়, সিঁড়ি দিয়ে উঠা পানি যে ট্যাঙ্কি ছাদ ছিল ওখানে বসে থাকতাম, চুপ করে লুকাই থাকতাম। নিয়ে একটা সামনে একটা পুকুর ছিল, বসছি দিয়ে ওই পুকুরে টুপ ফালে বসে থাকতাম, যে ঘরে যাবো না, বাবা যতক্ষণ না যাবে। অফিস আসলে আবার রুমে যেতাম। আর মার সাথে তো মানে ভীষণ রাগ উঠতো। একে তো আমি অসুস্থ থাকতাম, ধুয়ে তো মানে রাজীব থেকে কেন এসে পড়ছি। তো এরকম করে 1-2 বছর চলে যায়। চলে যাওয়ার পর ভীষণ অসুস্থ হয়ে পড়ি। সেটা হলো তখন আমাকে সাবান নিয়ে আসা হয় বিভিন্ন ডাক্তার দেখায়, ভয়াবহ। সেখানে আমার প্রায় 3-4টা রোগের মতো ধরা পড়ে ওই সময়টাতে। হ্যাঁ, ধরা পড়ে যে এরকম ছিল, মানে অতি টেনশন যেটা বলে, যে ব্লাড জমাট বেঁধে যেত ব্রেনটে। আর এরকম ছিল যে আমার এক সাইডে ব্লাড জমাট বেঁধে মানে পুরো বাম সাইড মানে প্যারালাইসিসের মতো অবশ হয়ে যেত। তার প্যারাটাইপ জ্বর সাথে লিভার ফাংশন পানি এসে যেত, মানে অধিক পরিমাণ না খাতাম, খাওয়ার প্রতি একদম অনীহা এসে যায়। তখন 2 বছর অলরেডি চলে গেছে, মানে এমন কোন ট্রিটমেন্ট নেই, ওষুধ নাই। ওখানে আমি মাসের পর মাস 7 মাস ওখানে ডাক্তার যারা আছে এরা ওষুধটা কেন সারে না। আর আমার বাবা কি করতো, যতটা ইনকাম হতো, যতটা আসতো, কিছুটা ঘরে দিত, খুব কষ্ট করে চলে, বাকিটা আমার ট্রিটমেন্টে চলে যেত। কোন পরিস্থিতিতে আমি সুস্থ হচ্ছিলাম না। তখন ডাক্তারের ডিসিশনে যে ওকে একটা কাজ করো, যেটা করতে ভালো লাগে ওকে ওটা করতে দাও। এই সময়টা এই যে শেফার সাথে এর সাথে আমার পরিচয় হয়। এই আমার মানে দুঃখের ফ্রেন্ড বলা ছিল, যখন আমি দুঃখে পড়ছি ওকে সাইডে পাইছি। শেফা মানে আপনার বান্ধবী? এই যে বান্ধবী যে বসে আছে নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ থেকে তখন সাভারে এসে পড়া হয়। সাভারে চলে এসেছে, মানে যে বান্ধবীকে সাথে করে নিয়ে এসেছেন? হ্যাঁ, সাভারে এসে পড়া হয়। তো ওরা ফ্যামিলি শো থাকতো, ওরা তখন ওই জায়গায় লেখাপড়া করতো, ওর বাইরে ওর বাবা মা থাকতো। তো ওর সাথে কথা হতো, ওর সাথে ফ্রেন্ডশিপ হয় আর কি। এতদিন আর আমার কার সাথে কোনো বন্ধুত্ব না, কোনো কিছু না। তো এরকম ওর সাথে একটু কথা হয়, কথা হইলে মানে বেশ একটু কথা হতো না। তো বাবা এসে বলতো যে কি করবা, কি খাইতে চাও, কই যেতে চাও। তা আমার প্ল্যানই ছিল একটা, আমি বাড়িতে যাইতে চাই। আর কোনো কথা এর মাঝখানে কি রাজীব আপনার সঙ্গে কোনো যোগাযোগ করে না? ওর আমার কোনো কন্ট্রাক্ট ছিল না। ওকে। তো এরকম করতে করতে 2.5 বছর 3 বছর মানে কিছুতেই আমি সুস্থ যখন না হই, খুব মোটা ছিলাম, শুকিয়ে যাচ্ছি, এক সাইড পুরো অবশ হয়ে যায়। তো ও তখন সবসময় আমার সাইডে থাকতো। মা যখন রান্না করে যেত অল টাইম আমার সাইডে থাকতো, হাতই করে দিত, পাই করে মানে আপনার এই বান্ধবী? হ্যাঁ, অল টাইম আমার সাইডে মাথা ধুয়ে দিত, অল টাইম মানে আমার সাথে গল্প করতো আর কি, আমাকে হালকা করার চেষ্টা করতো। ও জানতো বলতে ওর সাথে মানে আমি সহজে বলি না, বন্ধুত্ব না হলে সহজে কারোর সাথে মনের কথাটা বলি না বলেই চলে। তোর সাথে যখন মিষ্টি মিষ্টি একটু অনেকটা ও আমার হেল্প করে, আমার কষ্টগুলো একটু বুঝিয়ে, তখন ওর সাথে আমি আলাপ করতাম রাজীবের কথাই। মানে পৃথিবীর মধ্যে একটা মেয়ে বলবো যে ও কখনো এই কথাটা আমার বিরক্ত বোধ করতো না, এত বলতাম মানে ওর কথা, রাজীবের কথা আমি শেষ করার মতো না। 1 বছর পুরো ওকে না দেখে এই গল্প করছে। তো ও মাঝে মাঝে বলতো যে তুমি যেরকম পছন্দ করো ছেলেটাকে, ও কি এখন তোমাকে পছন্দ করে? ও এই সময়টা এরকম হয় যে আমাকে স্কুলে ভর্তি করে দেওয়া হয় ওখানে সবাই, বাট আমি ক্লাস করতে পারি না, শুধু পরীক্ষার জন্য আর কি। ভর্তি করা হয়, ট্রেনে ভর্তি করা, আবার নতুন করে 1 বছর গ্যাপ দেওয়ার পর 13 বছর হয়ে যায়, বাট নিয়ে ভর্তি করা হয়। স্যারেদের বাসায় আমরা ভাড়া নিই, একটা স্যার থাকে, তো উনি হেল্প করে যে আমার স্কুলে পড়ো, ক্লাস করতে হবে না, সুস্থ থাকে। তো ভর্তি করে দিলে ক্লাস তো করতাম না, বেশি সময়টা বাসায় থাকতাম। তো ওর সাথে সবসময় গল্প করতাম, এটা সেটা বলতাম রাজীব, সবসময় আর কি রাজীব সম্বন্ধে যে গল্প করতাম, যে এরকম ছিল একটা ছেলে, এরকম করতে, এটা সেটা। আরেকটা জিনিস আমার খুব খারাপ লাগতো তখন, যে আমি আর ক্লাস করতাম না, যেন হঠাৎ যদি কখনো ক্লাসে যেতাম, এটা কোনো ছেলে যদি প্রপোজ করতে, এটা ছাড়া, তো তখন আমার ওর কথা বেশি মনে হতো, রাজীবের কথাটা। তখন আমি এই ভয়ে আমি আরো ক্লাস করতাম না, যে আমি ক্লাসই করবো না। ওকে। এরকম ও শুনতো, শুনে বলতো যে এখন ও তো হয়তো তোমাকে ভুলে গেছে, ও আরেকটা মেয়ের সাথে হয়তো রিলেশন করতেছে, এটা সেটা, ও এইসব কিছু বলতো। বলার পরে এরকম করতে করতে প্রায় 3 বছর হয়ে যায়। 3 বছর মাথায় তখন আমি আরো বেশি অসুস্থ হয়ে যাই। আমি খুব অসুস্থ, আমি পরীক্ষাটা দিই, মানে সবাই ভাবছিল যে না পাশই করবে না, তবে 5 নাম্বারটা এসে যায়। একটু একটু করে আমার বাবার অবস্থাটা একটু ভালো হয়, আমরা প্রবলেম থেকে বেরিয়ে আসি। তখন আমার কাকার আস্তে আস্তে যাই, তো সাহস পাবে না, বাবাকে বই পেত তো যাই, তো তার বাবা কাউকে কিছু বলতো না, যাই দেখে যখন আমি এতটা অসুস্থ, তো বলতো ওকে নিয়ে যায়, মাস্টারকে বাড়িতে নিয়ে যায় একটু ভালো লাগবে। তো নিয়ে আসে, তো গ্রামে এসে নিয়ে এসে আমার চাচা চাচিরা অনেকদিন রাখে প্রায়। আবার এখানে একটা কথা ছিল, আমি যে পড়তেছিলাম, আমি যে পরীক্ষা দিচ্ছি, এটা এই সম্বন্ধে রাজীব একদম মানে জানা ছিল না, কেউই কিছু জানে না। ওকে আমি চাইছিলাম ওকে একটা সারপ্রাইজ করবো, যে দেখা এত কষ্ট দিল, আমরা আগে সামনের দিকে। হ্যাঁ, সেটা পরে আসি, আসার পরে দেখি তো নাই। কাকে কি বলা, তো নাই, আমাকে গ্রামের বাড়িতে যাইতে দেয় না, তবু আমি জোর করে যাই আর কি। যাই, আমার এক ফ্রেন্ড ভাগ্নি থাকে, ভাগ্নি ফ্রেন্ড ক্লাসমেট থাকে, মানে ও শুধু জানতো গ্রামে যে আমার পড়ালেখাটা রানিং আছে, তাছাড়া সবাই জানতো যে আমি বসে আছি অসুস্থ, পড়ালেখা হয় না।
পরে ওকে বলি, তো বলে ও তো চলে গেছে, তুই চলে যাওয়ার কয়েকদিন পরে ও চলে গেছে, পরীক্ষায় দেয়নি। সেটা শোনার পর ও বলে যে চলে গেলে ও সপ্তাহে একবার আসে তো খোঁজটা করে যে তোদের কোনো খোঁজ আছে কিনা, কারোর সাথে কন্ট্যাক্ট আছে কিনা, সবার কাছে ওর যে ফোন আছে ওর নাম্বারটা সবার কাছে দিয়ে আসতো গ্রামে, যদি কখনো আসে তাহলে ওকে আমার নাম্বারটা দিও। তার মানে আপনি তো নাম্বার পেয়ে গেলেন খুব ইজিলি। না ইজি বলতো তখন পাইনি, পরে বলছি তাহলে আমাকে নাম্বারটা দে। তার মানে একটা বিশ্বাস আসলো মনে হচ্ছে যে না আমি যেরকমটা ছিলাম ও সেমটাই আছে। বাট বললাম তাহলে একটা কাজ কর, নাম্বারটা আমাকে দে। মানে ওরা মানে বিলিভ করতে পারে, ওরা ভাবতেছিল যে আমি মারাই গেছি, কত অসুস্থ ভাবছে তো মারাই গেছি, তুই কোথা থেকে আসলি। পরে বলছে আমার কাছে নেই, মামারটা নিয়ে, মানে ওর মামার কথা যে ওর কাছ থেকে, ওর ভালো ফ্রেন্ড, ওর কাছ থেকে তুই ওর নাম্বার নে। পরে নাম্বারটা নিয়ে ওখানে থাকি 13-14 দিন। তখন আমার একটা ওই আসে যে আমি এখন ঢাকা চলে যাবো, কারণ ওই বাসা থেকে ফোন করা অসম্ভব, আমার কাকাকে তো খুব কড়া লোক মানুষ, অসম্ভব। 13-14 দিন থেকে আমি বলতেছি আমার ভালো লাগতেছে, আমি এখন ঢাকা যাবো। তো ওরা বেশি জোর করতো না, ভাবতো যেহেতু ডাক্তার বলছে যে ও যেটা চাই করুক, তো আমাকে ঢাকা নিয়ে এসে বলো ওর সাথে বলি, যে শেফার সাথে বলি যে এরকম আমি রাজীবের নাম্বারটা পাইছি, সো আমাকে ফোন দেবো না দেবো না। তো বলতেছে তুমি 3 বছর ধরে একা একা পেছাল পড়ো, এখন নাম্বার পাইছো এখন ফোন দিবা না, এটা কোন কথা। আমি ভয় পাইতেছিলাম যে যদি অন্য কিছু বলে, ভয়ের কিছু নাই, দাও হয়তো না কবো, হয়তো কবো। আমার ফ্রেন্ডকে ফোন দিই, ফোন দিয়ে বলি যে হ্যালো। ওর ফ্রেন্ডের নাম্বার কিভাবে পেলেন আপনি? ওই যে ওর ভাগ্নির কাছ থেকে বা গ্রামে থেকে নিয়ে আসলাম। না এটা তো ওর নাম্বার না, ওর ভাগ্নি ওর মামার নাম্বারটা দিচ্ছে। আমি ঠিক বুঝতে পারিনি নাম্বারটা আসলে কার ছিল। নাম্বারটা ছিল রাজীবের এক ফ্রেন্ডের। ওকে, তাহলে ফ্রেন্ডই ধরবে স্বাভাবিকভাবে। ও মেয়েটাও ফ্রেন্ড ছিল, ও ফ্রেন্ড ছিল, ও দিছে একজনের নাম্বার, মানে মেয়ে ফ্রেন্ডটা ওর দিছে, নিজের নাম্বার নাই, অন্য কারো নাম্বার আছে মানে ওর কাছে ছিল না, মানে রাখে নাই। ওকে, ওকে ফোন দিই, ওর রাজীবের ফ্রেন্ডকে ছিল রুকন, ওকে ফোন দিয়ে বলি পরিচয় দেওয়ার পর তো ওরা চিনতেই পারে না, যে আমার নাম শুনে তো একদম আধা মানে কান্না কান্না হয়ে যায়, তুমি এতদিন পর কোথা থেকে ফোন দিছো, তোমার জন্য এরকম রাজীব প্রত্যেক দিন নিয়ে যায়, মানে প্রত্যেক সপ্তাহে ও একবার গ্রামে যেত, যে আমার খোঁজ করতো যে আমি আসি কিনা, বেঁচে আসি কিনা। অনেকে বলতো যে হয়তো মারা গেছে, বিয়ে দিয়ে দিছে, মানে আমার ফ্যামিলির সবাই বলতো বিয়ে দিয়ে দিছে। ও বলছে বিয়ে হোক সমস্যা নেই, বাট আমি ওকে দেখতাম, একবার কথা বলতাম, কেউ মানে কন্ট্যাক্ট নাম্বার থাকলে কেউ দিত না, মানে অ্যাকচুয়ালি আলাদা করে দিছে ফ্যামিলি থেকে এটা। ওকে, পরে এরকম আমার ফ্রেন্ডে ফোন দিয়ে পর আমার কথা শোনা মাত্র কোদারাও দাও আগে রাজীবের নাম্বার নাও। পরে রাজীবের নাম্বারটা আমাকে দেয় মেসেজ করে, দেওয়ার পর আমি বলি যে আচ্ছা ভাইয়া আপনি ওকে বললেন না, আমি ওকে ফোন দেবো। বাট আমার ফোনটা কাটতে ও ফোন দিয়ে ওকে বলে দেয়, যে বলে দেয় জানাস কে ফোন দিয়েছিল, কে মৃত। ও মানে ওয়েট করতেছিল ফোনটা নিয়ে আমি ফোন দেবো। পরে আমি ফোন দিলে ও সেই সময়টা আমার নারায়ণগঞ্জ ছিল, সে ড্রাইভ করতো তখন। ড্রাইভার ছিল, হ্যাঁ সে ওই একটা শিখছিল, ও তখনই পড়াটা বাদ দিয়ে চলে আসে ঢাকায়, আমার এটা জানা ছিল না। আলটিমেটলি পড়াশোনা করেনি, না ও পরীক্ষা না দিয়ে চলে আসছিল, এসে ড্রাইভিং শিখছে। ও জানে যে আমিও পড়ালেখা করি না, সেই জন্য হয়তো ও না চলে আসছিল, যার পড়ালেখা করে আর কি হবে চলে আসে রাগ করে। পরে এক ফোন দেওয়ার পর বলে মানে সব পরিচয় দিয়ে যে আপনি বলি এটা সেটা সব বলে, হ্যাঁ ও সব কথায় বলে, হ্যাঁ ছিল, বলেন আপনার নাম কি, মানে তা ও শুনবে আমার মুখ থেকে আমার নাম। তা আমি বলি না, বলি তাহলে তার নাম বলেন। ও বলেন, প্রায় ঘন্টাখানিকের মতো কথা হয়, সবকিছু বলার পর বলে আচ্ছা আমি আপনাকে চিনতে পারছি, তো আপনার মুখ দিয়ে আপনার নামটা একবার বলেন। পরে আমি আমার নামটা বলি, বলার পর তো মানে ইচ্ছা রকম বকা দেয়, যত প্রকার বকা আছে দুনিয়াতে। বকা টকা দিয়ে কয় ফোনটা একদম বন্ধ করবি না, মানে তুই করে বন্ধ করবি না, খোলা রাখ, আমি এখনই আবার ফোন দিতেছি। তো গাড়ি থামে, আবার রিচার্জ করে বেশি করে আমার সাথে প্রায় 1.5 ঘন্টা মতো কথা, আবার ফোন দিয়ে ইচ্ছা রকম বকে, আবার এই বকতে থাকে। তো এখন ও শুনে হাসে, শেফা বান্ধবী শুনে হাসে যে তুই বলি এত ভালোবাসি এটা সেটা, তো 3 বছর পর ফোন দিয়ে তুই বকাই খেতেছিস। বুকে টেকে কান্না করে ফোন কাটে দিছে। শেফাইটা জানলো কিভাবে? আপনি ওর সামনে তো ফোন দিছি, ঢাকা এসে হ্যাঁ ওর সামনে লাভ দিছে, মানে শুনে আমি নিজেই লজ্জা পাচ্ছি ওর সামনে, যে এত ভালোবাসে সে তো আমাকে ইচ্ছা রকম শয়তান বলে বলতেছে, যে শয়তান এটা সেটা, শয়তানের দাদি এইসব বলতেছে, মরস নাইকা মানে এইসব বলতেছে, ভাই জাসুস কে। পরে এরকম বলার পর বলতেছে রাখ, তোর সাথে আর কে ফোন দিছিস, আর কোনো কথা কইতাম না, রেখে দিছে। রেখে দিয়ে আবার ওই ফ্রেন্ডটি ফোন দিছে, যার কাছে নাম্বার নিলাম, ফোন দিয়ে ওর কাছে কানাকানি করছে যে ও তো এত বছর পর ফোন দিছে, আমি আবার ওরে বকা দিছি, ও তো ফোন বন্ধ করে দিবে। সেমটাই আমি করছি, আমি দিছি ফোন বন্ধ করে, যে আমার এত বকা দিছে আমি আর ফোন করবো না। একদম 13 দিন পর আবার ফোন রানিং করি, রানিং করা মাত্রই ওর রিংটা আসলে কানাকাটি করে যে তুমি আবার ফোনটা বন্ধ করছো কে, আমি তো বকা দিছি এটা রাগে, যে তুমি এতদিন কন্ট্যাক্ট করার চেষ্টা করো না কে, সো তুমি কি এটাও বুঝো না, এখনো ফুলাপানি আসো। তো এইসব কথাতে আসলে অন্য সকল কথা হয়নি, সবসময় ওর সাথে মানে কথা বলতাম, কথা বলতে এরকম হয়। তখন মানে যেখানে থাকি আর কি, ওখানে আশেপাশে একটা ছেলে থাকে, মানে আগে থেকে অনেক চয়েস কর, যতদিন ধরে আমরা ওই বাসায় ভাড়া গেছি,
মানে ছেলেটার ফ্যামিলির পক্ষ থেকে এরকম আমাদের বাসায় একটা প্রস্তাব আসে, কিন্তু আমার বাবা মা ফ্যামিলি অলরেডি জানে যে ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই। গ্রামে একটা কথা থাকে না যে বেশি অসুস্থ থাকে ওকে বিয়ে দিলেও ভালো হয়ে যাবে, এরকম একটা কথা রটে। তো বলে আচ্ছা ওকে বিয়ে দিয়ে মানে কাবিনটা করে এরকম ঘরে রেখে দিয়ে লেখাপড়া করুক, যদি তবুও ভালো থাকে। তো তখন তো ওর সাথে আমার অলরেডি 1 মাস হয়ে গেছে, যোগাযোগ হয়েছে, সবকিছু ঠিকঠাক করে ফেলছে বাবা মারা। গ্রামে নিবে না, গ্রামে নিবে না কেন? গ্রামে নিলে এই আমার এই ব্যাড রেকর্ড সম্বন্ধে সবাই জানে, মানে আমার নামে কেউ জিজ্ঞাসা বলে দিবে না, মানে এটা গোপন রেখে আর কি করবে, এবং কি অসুস্থটাও এটাও গোপন রাখবে আমার ফ্যামিলি থেকে। আচ্ছা, আমরা জানবো যে ঠিক আছে আপনার বিয়ের প্রস্তাব আসতেছে, সেখানে আপনি কিভাবে ফেস করলেন সেটা আমরা জানবো। তবে তার আগে আমাদেরকে একটু বলেন তো যে রাজীবের সাথে যখন আপনার এই জানাজানিটা হলো তখন কি আপনি রাজীবকে আগের মতোই পেয়েছেন? মানে আপনাদের ভালোবাসাটা কি কন্টিনিউ করলো নাকি কোনো পরিবর্তন পেলেন? কোনো পরিবর্তন নাই, আরো বেশি, মানে আরো তীব্র আকার ধারণ করলো? তীব্র মানে আরো বেশি, যে আরো ওর এটাও বিশাল একটা অভিযোগ যে আমি ওর সামনে আসতে চাইনি, এত খুব কান্নাকাটি, মানে খুব কিছু, মানে সবকিছু আগের মতো। আমরা সবসময় ছোটবেলার গল্পই করতাম, মানে এভরিথিং ওয়াজ ফাইন, ফাইন, মানে ও আমাকে ছোটবেলার জিনিস আরো বেশি মনে করাইতো যে আমরা এমন করতাম এরকম করতাম, তুমি ভুলে গেছো। দ্যাটস বিউটিফুল, ফাইন। তারপরে যেটা বলছিলেন আপনার ফ্যামিলি থেকে আপনার বিয়ের জন্য প্রস্তাব আসলো? হ্যাঁ, প্রস্তাব বলতে ওরা নিজের আগে থেকে মানে সবকিছু ঠিক আছে, মানে আমাকে তো দেখে সবসময় বাসায়, তো দেখার কিছু ছিল না। তো ওখানে আমাদের বাসায় আসে, বোন আসে, মা আসে, আসার পর মানে কি বলবো, ওখানে আসে বলে মানে এমনি তোমাকে দেখে কিছু জিগায় না, কিছু বলে না, দেখে যে এমনি শান্তশিষ্ট, কারোর সাথে বেশি কথা বলে না, কোথাও যায় না, এমনি ভদ্র, জানে। তাই সাথে তো বলে যখন দেখি যে সবকিছু না ফাইনাল হয়ে যাচ্ছে, কথাবার্তা ফ্যামিলি থেকে ঠিক হবে, তো তখন আমি আর মানে কোনো কিছু না পড়তে আমি কি করবো, তখন তো ফার্স্টে রাজীবের সাথে যোগাযোগ ওকে আমি বলি না, মানে সত্য কথা বলবো যে আমার প্রবলেম গুলো সহজে আমি রাজীবকে বলতাম না, মানে যত দূর সম্ভব নিজে সলভ করতাম। পরে আমি যাই আমি সরাসরি আন্টির সাথে কথা বলি যে আমার ফুফাতো ভাইয়ের সাথে এরকম বিয়ে হয়েছে, সো আপনারা আর কি মানে বললেও কিছু হবে না, আমি কিন্তু বিয়ে করবো না। একদম গিয়ে শাশুড়ি মানে হবু শাশুড়ি যাওয়ার সম্ভাবনা ছিল, তাকে একদম সরাসরি এটা বলে দেন? সরাসরি মানে আমার ওটা ভীষণ বিরক্ত লাগতো যে এটা বলবে কেন। আমি বলছি যদি বিশ্বাস না জান আপনি একটা কাজ করেন, গ্রামে যাইয়া আমার নাম আর রাজীব বলেন যে ওরা কে কার কি হয়। তা আমার একটা কনফিডেন্স ছিল যে গ্রামে যাই বলা মাত্র লোকে বলে দিবে, কিছু তো সামনে না বলে আড়ালে তো খারাপ বলবেই, এতে কোনো মিস নেই। তো এরকম বলার পর তো ছেলের মা তো বলছে যে পোলাপান মানুষ মনে হয়তো আগে বলছে এটা সেটা, তো আমি বারবার বলছি যে আমি করবো না, করবোই না। তো ওরা আসছে ঘরে এসে কি কোথায় আপনার মেয়ে এরকম এরকম কথা বলছে, অসুস্থ থাকে, আপনারা কেন বিয়ে করাবেন, আমি বলে দিছি। বলার পর মা আর কিছু বলে নাই, না বললে আমাকে ডেকে এনে বলছে যে নিজের বদনাম তুই নিজে কি করস, লোকের মুখে শুনো, তুই নিজের কথা নিজে করে বিয়ে করবি না, সেটা হচ্ছে আলাদা কথা। পরে মা বলছে তুই কি এখন রাজীবের সাথে কি তোর কোনো কন্ট্রাক্ট আছে না? যে ছেলেটাকে আপনার সাথে বিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে সেই ছেলেটা কি করতো? দোকান ছিল ওদের ওখানে, আচ্ছা, মানে এক ধরনের ওকে ভালো লাগতো না, মাস্তান টাইপের ছিল, মাস্টার টাইপের ছিল। আচ্ছা, ভীষণ বিরক্ত লাগতো। আর আমি যখন রাস্তাঘাটে চলাফেরা করতাম ওই রুটে আমি বেশি বের হতাম না, তবুও মানে ও আমাকে দূর থেকে ডাকতো, মানে গেলেই বলতো বউ কেমন আছো, যে জিনিসটা আমার প্রচন্ড বিরক্ত লাগতো। গেলেই বউ কেমন আছো, বউ কেমন আছো, মানে এখানে থাকলে তো মানে ওর একটা কলা করা হয়েছিল, হ্যাঁ বউ, এমনি কোনো কথা হতো না, দেখা হতো না। কাহিনী কি রাজীব আপনাকে বউ বলে পরিচয় দিচ্ছে, এই ছেলে আপনাকে বউ বলে পরিচয় মানে ওটা মানে চেতানোর জন্য, এই ছেলেটা যেটা করতো এটা হলো চেতানোর জন্য, যে আমি রাগ করে ফেলতাম। দিস ইজ ভেরি মানে অড, এটা করা উচিত না যে কোনো কাউকে। আর একটা বড় জিনিস যেটা হচ্ছে কোনো মেয়েকে বা কোনো ছেলেকে যদি ভালো লাগে আপনার, সেই ভালো লাগার উপস্থাপনটাও এত সুন্দর হওয়া উচিত যাতে ওই মানুষের কাছে আপনার একটা খুব সুন্দর অবয়ব তৈরি হয়। সেটাকে অশ্লীলভাবে উপস্থাপন করা ম্যাক্সিমাম তাই করেন হয়তোবা, অথবা করেন না, এটা অন্যায় এবং এটা ভালো লাগে না। একটা চিন্তা করে দেখুন, যে মানুষটাকে আপনি পছন্দ করছেন, সত্যি সত্যি যদি পছন্দ করবেন তাহলে সেই মানুষটা আপনাকে ভালো ভাবুক, যদি আপনাকে জীবনে নিতে নাই পারে অন্তত ভালো একটা পার্সোনালিটির মানুষ ভাবুক আপনাকে, সেটার জন্য তার সাথে ব্যবহারটা একটু চিন্তা ভাবনা করে করা উচিত। ওকে, হ্যাঁ, তারপর কি হলো? তখন একটা জিনিস খারাপ হয়, সেটা কি আমার বাসা বাড়িতেও এই খবরটা আর কি হয়ে যায়। ছেলের মা, মহিলা মানুষ কিন্তু একজন আরেকজনের সাথে চর্চা জিনিসটা বেশি করে। তো ও যে আরেকজনে বলছে যে ওর মেয়ে এরকম এরকম মা বাপে বলে বিয়ে দিবে, আর মেয়ে এরকম এরকম কথা বলছে। তো এরকম করতে করতে এক ফ্যামিলি দুই ফ্যামিলির করতে করতে মোটামুটি কম বেশি সেখানে সবাই একটা মানে গুঞ্জন চলে কিছুদিন আর কি। ওকে, মা বাবা বেশ একটা ই করে না, এটা কোনো ব্যাপার না, স্বাভাবিক এক দুটি। তো মা বাবা বাপ তো যাওয়া তো কোনো কন্ট্যাক্টই নাই, ও একলা ই করে কি করবে, দুই একবার এরকম করে ঠিক হয়ে মাঝখানে যে আপনার কন্ট্যাক্ট হয়ে গেছে এটা জানেন না? জানতো না, কথা হয় অলরেডি মানে সারাদিনে আমি কি বলবো 18-20-22 ঘন্টা কথা হয়ে যায়। ঘুমান কখন, খান কখন, কোনো ঠিক ঠিকানা নাই? না, ওর সাথে ঠিক ঠিকানা বলতে সব ঠিক ঠিকানা আছে, ওর সাথে এরকম কথা হতো ও কখনো ফোনের লাইন কাটতো না, মানে এটা একটা অভ্যাসে পরিণত হচ্ছে, কাটতাম না। আবার বাইরে বের হলো রুম থেকে যে আমি বের হলাম লাইনে আছে, অন্য কারোর সাথে কথা বলতেছে সমস্যা নাই। আমার ফোনটা মানে আলাদা ছিল, ও দুটো ফোন ইউজ করতো, একটা মানে চাকরির জন্য অফিসের জন্য ওটা আলাদা ছিল, আমার যেটা ওটা আমারই ছিল। ওকে, 24 ঘন্টা এনগেজ, 24 ঘন্টা ওটাতে থাকতো, মানে সবসময়। আর এতে কি হতো, আমি যাও একটু মিশতাম। আপনার শারীরিক এবং মানসিক অবস্থা তখন কেমন, মানে আপনি কি সুস্থ হয়ে গেছেন? না না, তখন অসুস্থ ছিলাম, কিন্তু তখন একটা জিনিস আসতেছিল, সেটা হচ্ছিল কি যে আমি ওষুধ খাইতাম আর রাগ করতাম, ফেলাই দিতাম, এটা করতাম না। এটা করতাম না, আস্তে আস্তে আর কি শুধরাইতেছিলাম। শুধরাইতে বলতে এরকম ছিল যে যাও একটু মিশতাম ফ্যামিলি লোকের সাথে, ওর সাথে কন্ট্যাক্ট হওয়ার পর এত কথা বলি
তো ওদের সাথে মিশে আরো বন্ধ, ওদের তখন আমার আরো বিরক্ত লাগে যে ওরা আমার কেউ না ডাকতো তো আমার বেশি বেটার হতো, আমি সারাদিন ওর সাথে থাকতাম। ওকে। তো ওর সাথে কিন্তু কথা হয় বাট দেখা হয় না। পরে আমি ওকে বলি যে আসো আমরা দেখা একবার করি, ও মানে আসতে সাহস পায় না যে কি কিরকম হয়েছে 3 বছর 3.5 বছর 4 বছর পর, মানে কার লেভেল কিরকম গেছে এটা পরে আসে ওর 2-3টা ফ্রেন্ড নিয়ে। ফার্স্ট টাইম যেটা দেখা হয় নবীনগর, যেটা বলে সবার স্মৃতিসৌধ, আয়সা দাঁড়ায় থাকে। তো আমাদের বাসা ওখানে সাইডে ছিল, তো আমরা যাই, আমি এর সাথে যাই, শেফার সাথে ফার্স্ট টাইম। তখন তো আমি খুব মানে রোগা ছিলাম, যাই দেখি দাঁড়াইছে, বাট আমি কিন্তু ফোনে কথা বলতেছে, বাট আমি চিনতেছি না সামনে একটা ছেলে আসতেছে। তো শেফা বলতেছে এই ছেলেটা হতে পারে, বাট ওর আগের সাথে বর্তমানে কোনো মিল ছিল না। মানে আগে ছিল কেমন শুকনা শাকনা ছোট মোটো, এখন তো একদম মোটা কাটা একদম বড় মানুষ হয়ে গেছে, আর আমি ছোটই রয়েছি। এরকম না, মানে আমি ওকে চিনতে পাইনি, ও আমাকে চিনছে। তো আসে হাতটা দেয় যে নামো, তা আমি তো আগে থেকে বললাম একটু হিমটেলে একটু খিটখিটা ছিলাম, তা ওর হাত ধরে নামবো, আমি কি নামতে পারি না নাকি? আমি এমনি নামিয়ে গেছি। মানে এটা আমি কখনোই করতাম না যে কারো হেল্প, এটা আমার অসহ্য লাগতো। তা নেমে গেছি, আর বন্ধু বান্ধব সবাই তো পরিচয় করে দিল। তো মানে সবাই তো দেখে অবাক, বাট আমি যখন ওখানে যা দাঁড়াইছি আর বন্ধুরা সবাই আমাকে চিনে। এই জিনিসটা মানে আমার বেশি সারপ্রাইজ লাগছে, মানে সবাই চিনে আমার চোখ, আমার মুখ, আমার অল, মানে সব সম্বন্ধে ওদের আইডিয়া আছে। এটাই মনে এটা মনে দেখে বলে হচ্ছে হ্যাঁ এটা মাসরুফ। মানে ও ওদের কাছে এত বলছে আমার কথা কি কিরকম সব, এমনকি ব্যবহার বন্ধ দিয়ে এরকম খিটখিটা ব্যবহার, এরকম জিদ ধরা, মানে সবকিছু বলছে। তো সবাই চিনছে এরকম আধা ঘন্টা থাকা হয়। তবে আমরা যে জায়গায় থাকি আমরা কেউ কার সাথে কথা বলি, মোবাইলে এটাই ভালো ছিল আমার কাছে, সামনাসামনি কথা বলার দরকার নেই। পরে আসে বলি ওখান থেকে এলে ফার্স্ট দেখা হয় ওর সাথে। আপনার কতদিন পরে? 3 বছর 3.5 বছর, 3 থেকে 3.5 বছর পরে। একের পর দেখা হয়। দেখা হওয়ার পর তো মানে এরকম হয় আশা করি আয়সা বলে আমি ওর সাথে এটা শেফার সাথে এটা মানে বেশি পেশার পথে থাকি যে ওই রকম হইলো কিভাবে, ও তো বেটা হয়ে গেছে, মানে মোটা টাকা হয়ে গেছে। এটা আমার খুবই লাগতো যে আমি তো ছোটই রয়েছি, কিন্তু ও কেন তো লম্বা হয়েছে, ও কেন তো বড় হয়েছে, ও একটু ওই ছোট থাকতে, ও তো ওর বয়স বেশি হয়ে গেছে। মানে আমি বলতাম, তো আমাকে সেবা বলতো তুই বড় হস না, তাই কি তোর বয়স কম আছে, তোরটা বাড়ছে। পরে বলতো ও তো তোর সিনিয়র, এমনি একটু বড় হবে। কথা চলতো, তো ভাইয়া আমাকে দেখে যায় খুব আফসোস করে যে আমি আগে কত ছিলাম। ভাইয়া বলতে রাজীব, সবসময় ভাইয়া বলে ডাকতাম। রাজীবকে আপনি ভাইয়া বলতেন? হ্যাঁ, সবসময় ছোট থেকে। খুব কষ্ট পাইছে যে তুমি আগে এরকম ছিলা, এরকম স্বাস্থ্য ভালো ছিল তাই তো বলছে, এত সুন্দর ছিল, এটা সেটা তোমার এত অসুস্থ হয়েছে, তুমি ঠিক মতো খাও নাই, খালি কাঁদছো, এটা সেটা। পরে সবকিছু শুনতে পারবো হ্যাঁ এরকমটা হয়েছে। পরে আস্তে আস্তে এরকমটা হয় কি অসুখগুলো আস্তে আস্তে সারতে থাকে, ভালো হয় যেটা বলে। তো একটু ভালো হলে কি হয় এরকম মানে পড়ালেখা এইসব বিষয়ে আর ওর সাথে কোনো কথা হয় না। কথা হয় না বলতে ও তো বাদ দিছে, এটা আমি শুনতে পাই ওর সাথে আমার এই বিষয়ে কথা না, কিন্তু ও খুব শখ করতো যে ওর গার্লফ্রেন্ড ওয়াইফ এরকম কিছু লেখাপড়া করবে, ও ড্রপ করবে স্কুল কলেজে, এরকম কিছু ছিল। ও আমার সবসময় বলতো পড়ো, আর আমি মুখ পিছিয়ে না করতাম যে না আমি পড়বো না, পড়তে ভালো লাগে না, বাট অলরেডি আমার চাপ ছিল। তা আমি যেতাম এরকম, আমি যখন বাড়িতে যাবো এটা সেটা ওকে মানে এত বড় একটা সারপ্রাইজ দিব ভাবতে পারবে না। ওর সাথে মানে আমি কখনোই লেখাপড়ার বিষয়ে কথা বলতাম না, সরাসরি বলতাম আমার পড়তে মন চায় না। এবং কি আমার গ্রামের যে ওরা জানতো যে আমি ভর্তি হয়েছি, পরে নেক্সট টাইম পড়তেছি। ওকে আমি মানা করছিলাম যে তোকে যদি কখন জিজ্ঞেস করে তোর মামা তুই কোনোদিন বলিস না। ও বলে ও তো আমাকে জিজ্ঞেস করবেই না, আসেই না, এখন তার আসে না। পরে আমার সাথে যোগাযোগ হওয়ার পর ও একবারে অফ করে দিছে গ্রামে যাওয়া। পরে আমি একটু যখন সুস্থ হই তখন আমাকে আবার মানে গ্রামে নিয়ে যাওয়া হয়। গ্রামে নিয়ে যাওয়া মানে এরকম মানে আমরা একটা কনসার্ট হয় আর্মিদের, যেমন এটা সেটা আমার কাকার ফ্রেন্ডটা ছিল, তো ওখানে রাত্রে যায় অনেক অনুষ্ঠানে, এটা সেটা দেখা করি। তো ওখানে একটা ছেলে থাকে, আর্মি থাকে, নতুন চাকরি নেই, নতুন চাকরি হবে আর কি। তো দেখে মানে আমাকে অনেক চয়েস করে, আমার সঙ্গে আইডিয়া ছিল মোটামুটি। তো আসে আমার কাকাকে মানে ছেলে মেয়ে কিছুই ছিল না, আমি ছিলাম, ওদেরও কিছু ছিল না, কোনো ছিল না মেয়েও না। তো আসার পর বাসায় এসে খাওয়া দাওয়ার পর মানে আমার নাম্বারটা নিয়ে যায় আর কি। মানে নতুন চাকরি নিচ্ছে তো এখন একটা বিয়ে করবে, কোয়ার্টার নিবে, এরকম বাসায় হয় যেমন সরকারি চাকরিতে, ওই বিষয়ে আমার ভালো আইডিয়া নাই। তো এরকম বিয়ে হবে, ফ্যামিলিতে কথা হয়, মানে ছেলের ইয়েরা আসে, চাচা যারা থাকে ওরা আমার চাচার ফ্রেন্ড থাকে, তো ওরা আসে। আমি তখন জামালপুরে মানে আমার বাড়িতে, আমার ফুপুরা থাকে ওখানে, আমি আমার বাড়িতে। তো আমার চাচা ওখানে যখন থাকে তখন রাত্রে ওনার ফ্রেন্ডটা এসে খাওয়া দাওয়া করে কথা বলে, আমার সাথে কথা বলে। কিন্তু আমি মানে ওর সাথে অল টাইম কথাতে ব্যস্ত থাকতাম। আর আমি যখন বাড়িতে যাই থাকতাম ওর সাথে আমার সপ্তাহে একবার দেখা হতো। যত কাজ থাক যেখানে থাক ও মানে গাড়ি নিয়ে একদম সব ছাইড়ে দেওয়ার, বাইক নিয়ে মানে একদম চলে যেত, আমি যেখানে থাকি সপ্তাহে হাজির। বলি নাই যে এরকম আমার প্রবলেম হচ্ছে, কিংবা এর আগেও আমি একটা করছি, এটা ওকে বলি নাই। বলার পরে যখন ওরা আসছে ছেলেপক্ষ মানে কথাটা বলে গেছে যে হবে কালকে আসবে, এরকম পছন্দ হয়েছে। মানে সবারই একটা কথা থাকে যে আমি তো ছোট, তো আমার প্রেমে থেকে এরকম কথা থাকে হ্যাঁ বিয়েটা হোক সমস্যা নেই, কিন্তু লেখাপড়া করবো। তবে এই বিষয়ে ওদের কোনো আবদার থাকে না, মানে সবাই এটা ভাবে যে একটা মেয়ে চায় কি হবো কিছু, ওর তো যা থাকে এমনিতে দিবে, আর কারোর চাচাদেরও নাই, তো কোনো আবদার না। তো ছেলে বলছে আচ্ছা আমি শুধু মেয়ে চাই, মেয়েটা অনেক পছন্দ হয়েছে, আমার কথা বলে আর কি, যে মেয়ে চাই, এনগেজমেন্ট করতে
থাকবে, সমস্যা নেই, লেখাপড়া করো, বড় হলেই আমরা উঠিয়ে নিব। কিন্তু আমার ফ্যামিলির আবার একটা জিনিস খারাপ দিক ছিল, সেটা মানে আমি যত দুষ্টুমি করতাম তো আমি তো লাজুকটা হয়ে যাই, ওরা আমার কথার মানে কোনো দাম দিত না। যে ওরা একটা ডিসিশন নিচ্ছে, ওটা করতে হবে বাধ্যতামূলক, যে তোমাকে করতেই হবে। আমার কথা কোনো মূল্য ছিল না। আর আমার কথা কি মূল্য দিবে জানে, আমার জিগাইলে আমি বলবো যে রাজীব, এই জন্য আমার জিগাইতো না। মানে এরকম খবর আছে যে না ওরা কালকে আসবে, যে একদম এঙ্গেজমেন্ট করতে হয়ে যাবে, এরকম কাবিন টাবিন হয়ে যাবে। তাহলে আসলে এখন আমি কি করব, মানে আমার করার কিছু ছিল না। আপনার ফ্যামিলিকে জানিয়েছে এটা কাবিন টাবিন বা এনগেজমেন্টের ব্যাপারে? হ্যাঁ জানিস, এবং আসবে, ওরা আসবে, এটা খবর হয়েছে, আসবে। এবং আমি আমাকে একটু শুনছি, আমাকে ক্লিয়ার বলেন। তো বলার পর তখন আমি ভাইয়াকে ফোন দিয়ে আমি ওর সাথে নর্মালি কথা বলি, আমি ওর সাথে এইসব কোনো ব্যাপারে কথা বলি না। কথা বলি যে তুমি কোন জায়গায়, এটা সেটা। তো তখন চট্টগ্রাম ছিল, তো চট্টগ্রাম ছিল, তো তখন আমি ভাবতেছি ড্রাইভে আছে, তো ওকে এত বড় খারাপ খবরটা দেওয়া ঠিক হবে না, কোন অ্যাক্সিডেন্ট হতে পারে। তো মানে এই জিনিসটা মানে বেশি টেনশন হতো ওর বিষয়ে, তো বলবো না বলে এখন আমি করবো কি। আমি সকালে উঠে যখন পরে শুনি কি কনফার্ম যে আসবে, হয়ে যাবে, এখন আর কেউ মানে বাঁচাতে পারবে না এখানে। মানে আসলেই কাবিনও হয়ে যাবে, এনগেজমেন্ট একসাথে সবকিছু হ্যাঁ হয়ে যাবে, মানে এটা করে রেখে দিব, পরে বিয়ের আলাপ পরে। ওকে, না কাবিন হয়ে যাওয়াটাই বিয়ে, আলটিমেটলি অনুষ্ঠানটা পরে। হ্যাঁ এটা পরে হবে আমার বড় হওয়ার সাথে আর কি, লেখাপড়ার সাথে। তো আইসা হয়ে যাবে, এরকম হওয়ার পর মানে আমি কি করবো, সারা রাত আমি ঘুমাইনি। কাল সকালে তো আমার মানে বাঁচা নাই বলতে, এখন আমার এখান থেকে কোনো উপায় নাই। আর তাছাড়া আমি একলা কিছু চিনি না যে কোথাও যাবো। তো না আমাদের বাসা আবার ওই যে বললাম সদরেই ছিল, ওখান থেকে রেল স্টেশন যেতে বেশি সময় লাগে না। তো আমি সকালে উঠে একটা কাজ করবো, খুব ভোরে, যেটা কম্পিউটার বলে, আর শাহজাহানের পর আমি ভোরে উঠা কাউকে না, যে আমার যে মেয়ে আমি কখনো বললাম না, একটা কখনো বাজারে যায় কিভাবে একটা ডিম কিনতে হয় সেটা আমি জানি না। তো আমি ওখান থেকে উঠে আমার গায়ের যে ড্রেসটা থাকে ওইটা পরে আমি বরাবর আইসে বিনা টিকিটে আমি ট্রেনে উঠে যাই। কোথায় ওঠেন? জামালপুর থেকে, জানি না কোথার উদ্দেশ্যে, বাট আমি ট্রেনে উঠে যাই। আমি বুঝলাম না ঠিক। আপনি এটা বুঝতে পারছি যে আপনি বাড়ি থেকে এসকেপ করছেন, পালাচ্ছেন। কোথায় যাচ্ছেন কোনো কিছু জানেন না? না, কোনো আইডিয়া নেই। আপনি রাজীবকেও এটা জানান নাই? না। প্ল্যানটা কি ছিল এই মুহূর্তে? প্ল্যানটা ছিল যে আমি এখন এখান থেকে চলে যাবো, 2-3 ঘন্টা যেখানে হোক থাকবো, পরে ওরা এসে যখন দেখবে যে নাই এটা সেটা খোঁজাখুঁজি করবো, পাবে না, একলাই জিনিসটা খারাপ হোক, বাট ওটা আমার জন্য পরে খারাপ হবে, বাট বর্তমানে সময়টা তো ঠিক হয়ে যাবে। আর আমি এটাও চাচ্ছিলাম না যে কোনো প্রকার আমি এই টাইমে রাজবীর কাছে যাই। আমি না, আমার এটা ভালো লাগতো না যে এখনই কেন যাওয়া, আর অনেক সময় আছে, আমরা এখন ছোট ছোট। মানে আপনার মনে হচ্ছিল যে আমাদের বিয়েটা তো আরো পরে হওয়া উচিত। আরো পরে মানে আমি অলরেডি সবসময় ধরে রাখছি আরো 10-12 বছর যাক, মানে এত ছোট ছোট কেন? তার মানে আপনি চাচ্ছেন যে এই সময়টাকে যে কোনো ভাবে বাড়ির বাইরে কাটাবেন, পরে ফিরে আসলে তো আলটিমেটলি ওরা বাড়িতে থাকবে না, তখন কাবিন টাবিন কিছু হবে না, কি আর এটাকে ম্যানেজ করবে, করবেন। মারটরে দিবে, ভোকা দিবে। তো আপনি তখন কি করলেন? তো আমি অলরেডি কটার সময় বাসা থেকে বের হলেন? আজানের পর আজানের পর বের হয়ে আমি সরাসরি ট্রেনে উঠে চলে আসছি। ট্রেনে কোথায় আসলেন? ট্রেনে উঠে গেছে আর কি, আসে চলে আসলে ট্রেনে উঠে গেছে। ওটা আসতেছিলাম, তো আমার টিটি আঙ্কেল আমার কাকাদের সাথে পরিচিত ছিল, ফ্রেন্ড ছিল না, ফ্রেন্ড আমাকে দেখে চিন্তা করে সবসময় আসা যাও করি কাকা ফ্যামিলির সাথে। তো আমার বলেছে মামুনি তুমি কোথায় যাচ্ছ, তুমি একলা কেন? তো আমি তোকে দেখে খুব লজ্জা পেয়েছি, এখন যদি বলে দেয় ফোন করে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তারপর বললো যে তুমি একা আসছো কেন? তো আমি কিছু বলি নাই, হয়তো উনি বুঝতে পারছে যে রাগ টাক করছে। তো ওনাদের একটা সিট থাকে বসে, আমি চুপচাপ বসে থাকি, আমাকে কিছু বলে না। বসে থাকার পর তো আমি রাজীবকে ফোন দিচ্ছিলাম, দিয়ে বলছে যে একটা ঘটনা হয়েছে কি, তুমি কই, মানে ট্রেনের শব্দ পাতেছে, বলে জিজ্ঞাসা আচ্ছা তুমি কোথায়? আমি বলতেছে যে আমি বাসা থেকে আসে বলছে, মানে কোথায়? পরে বলছি ওখানে আইসা বলছে যে এরকম ছেলেরা এরকম কথা বলছে, সো এটা তো আমি এখন বলছে তুমি তো আমাকে বলো না, আমি ভাঙে দিতাম বিয়েটা। পরে গেছে তুমি ভাঙে দিবা, এটা তো জানতাম, আমি তো এখন ভাঙে দিছি, এখন আমি আইসা বলছি ট্রেনে। এখন তো ও ভয় পেয়ে গেছে, কারণ আমি কিছু চিনি না, আমি কখন একলা জানিস যে তুমি কোথায় যাবা, ও তো চট্টগ্রাম আসতে পারবে না। ও তো আমাকে ইচ্ছে রকম বকছে যে তুমি আমাকে না জানাই বলছো কেন, আমি তোমাকে নিয়ে আসতাম, আমি কোনো ফ্রেন্ডকে পাঠাইতাম, তুমি আমাকে না জানাই কেন আসছো? পরে যখন আমি ট্রেনে আসছি তো ওর বন্ধুদের ফোন করে বলছে যে এরকম আসতো, তোরা একটা কাজ কর, তোরা ওটা একটু নিয়ে আয়, নিয়ে মানে কোথায় নামবো আমি সেটাও জানি। তো ও আমাকে বকছে, তো আমার আরো কষ্ট লাগছে, আমি তোর জন্যই তো এটা করতেছি আর তুই বকা দিলি, মানে মনে মনে বলতেছি না আমি ফোন বন্ধ করেছি। বন্ধ করতে কিন্তু আমি খুব ভয় পেতেছি যে আমি বন্ধ করে দিচ্ছি, আবার তো আমি চিনিও না কিছু। 5 মিনিট পর আবার চালু করছে, করার পর বলছে আবার ফোন বন্ধ করছো কেন? বকছি সরি, যা করছো ভালো করছো, এটা তো করতেই হতো, আজ না করি কাল আমি করতাম, একজনে করলেই হলো। পরে আর বন্ধুদের বলে যে তুমি জয়দেবপুর যায় নামো, ওখান থেকে আমার ফ্রেন্ড আছে, ওরা তোমাকে নিয়ে যাবে। তো ওরা জয়দেবপুর দাঁড়িয়েছে, বারবার ফোন দিতেছিল যে ভাবি আপনি চিন্তা করেন না, আমরা কিন্তু জয়দেবপুরে আছে, আপনি জয়দেবপুর বলে আপনি ওখানে নামে যান শুধু, পর বাকি সব আমরা দেখতেছি। জয়দেবপুরে এসে নামি ট্রেনটা থেকে, নামার পর এরকমটা হয়, আমি পিছিয়ে ঘুরে তাকাই দেখতেছিলাম যে ওরা কোথাও আছে। হ্যাঁ আছে, ওরা 2-3 জন আসছে পিছন থেকে, আমার ফুপু আমার হাতটা থাবড়া দিতে। তার মানে আমি যখন উঠছি আমার পিছিয়ে আমার ফুপু ট্রেনের বুকে উঠছে, বাট গাড়ির ভিতরে কিছু বলে নাই। আচ্ছা, মানে ফলো করছিল আপনি কোথায় যান? ফলো বলতে কি, এখন আমাকে ধরে নিয়ে নামাই যেতে পারতো, বাট আমি যদি না যেতে চাই তাহলে মানুষ দেখবে, সেজন্য সে কিছু না, সে চুপচাপ বসেছিল, দেখি কোন নামে জানি মাছ থেকে হাতে ধরে চল। আমি তো দেখে ভয় আর সে যে আমি যাদের উপর পলাইছি ওরা তো আমার সাথেই আছে।
ওকে। পরে নিয়ে ফোনটা অফ করে দেয়। শুক্রবার আমার বড় পুকুর বাসা আছে, ওখানে নিয়ে যায় তো ফার্স্ট যেদিন ধুলাই যেটা বলে মায়ের জীবনে, মানে যখন আর না কে খাই, দিল মারটা? মারটা বলতে মার যেমন অপমানটা, মানে ফুপুই একটা চর মারে, বিশাল একটা অপমান করে আমাকে, বিশাল, যেটা অপমান বলতে ওরা তো অপমান হয়েছে সেই বিষয়ে বিশাল একটা অপমান করে আমাকে। সেদিন মার ধরতে পারে যে রাজীবের সাথে আমার কন্ট্যাক্ট আছে। মানে এটা একদম পুরো গ্রামে একদম ছড়িয়ে যায় না যে ছড়িয়ে রাজীবের যায়। জন্য আপনি ঘর থেকে বের হয়ে গিয়েছেন? বের হয়ে গেছি, ঢাকা ওর জন্য এটা করছে, মানে এটা তখন আর কি প্রকাশ হয়েছে সবকিছু প্রকাশ পেয়ে গেল যে ঢাকা Flash। ওইটা করছো তুমি, যে গ্রাম থেকে যে আসছো কারণ এটাই। পরে ওই জায়গায় মানুষের বাসা, মেয়ের বাসা, কিছু বলার না, চুপচাপ করে ফিরে দিন এসে। বাট ওরা আমাকে ফোনের পর ফোন দিচ্ছিল, ফোনের পর আমার ফুপু রিসিভ করছে, রিসিভ করে অনেক কথা বলছে, কি বলছে সেই সম্বন্ধে আমার আইডিয়া নাই। বরাবর আবার জামালপুর নিয়ে যায়, বাসায় নিয়ে যায়। আমার কাকা মানে ইচ্ছে রকম বুঝায়, যেটা বলে বকা জকা, যেটা বলে যেত প্রকার টর্চার করা যায় আর কি। ফোন তো নিয়েই নেই। টর্চার মানে কি ধরনের টর্চার, ফিজিক্যাল অর মেন্টাল? মেন্টাল মানে দুটাই, কোথাও যেতে দিত না আমাকে। আচ্ছা। মানে যেখানে যেতাম অল টাইম বডিগার্ডের মতো আমার সাথে দুজন থাকতো। তো ঘরের ভিতরে বন্দি বলা চলে, না ফোন, না কারোর সাথে কথা, না কারোর সাথে মিশা। আর মানে 3 বেলা, মানে অধিক পরিমাণ, মানে যেভাবে বলা যায় কি, হাতে মারা চাইতে একটা কথা আছে যে দাঁতে মারা, অল টাইম বলতো। মানে আমি যেগুলো সহ্য না করতে পারতাম, এত জীবনে জানা শুনছি ওর জন্য, সবসময় আমি কথা শুনতাম, সবসময় কথা শুনতে শুনতে এরকম হয়েছে, আমার কাকা এরকম বলতো যে কোনো একটা জিনিস তোমায় নিতে হবে। তো ফ্যামিলি এত রাজি, যে কোনো একটা তুমি চয়েস করতে পারো, ডিসিশন তোমার। কাকা এটা বলতো? বাবা মা কি বলতো? বাবা মা তো, ওরা তো, আমি তো এখানে আসিনি, ওরা তো এখানে কি করতো অশান্তি কোনো খোঁজ খবর পাচ্ছে না? আমার কোনো আইডিয়া ছিল না, তবে অশান্তি তো হতোই। আমাকে রোজ বকাঝকা করা হতো, মারপিট। আপনার আম্মাকে? হ্যাঁ, যে আমার বাবা মানে এত বিয়ের বয়সে কখনো বকাঝকা করে না, বাট আমার জন্য ওনাকে অনেকবার মারছে, মানে মারধর হতো, বাট আমি এটা শুনতাম বাট দেখি নাই। তো এরকম থাকার পর আমার কাকা এই কথা বলতো যে কোনো একটা নিতে হবে। অ্যাকচুয়ালি তারপর আমি আবার ফোন কিনি, ফোনটা কিনে লুকায় রাখার পর তো আমি ওর সাথে কথা বলতাম। এটা কাকা দেখে ফেলাচ্ছে যে ওর সাথে আমি আবার কথা বলতেছি। তো এরকম ছিল, মানে রাত্রি এরকম থাকতো, আমাকে আমার যে আলাদা বিছানা ছিল আমার আলাদা থাকতে দিত না, মানে ওদের সাথে রাত, মানে কোথাও আমাকে, মানে কোনো স্বাধীনতা নেই আপনার? 1 সেকেন্ডের জন্য তুমি কোথাও মানে আলাদা হতে পারবা না। কিন্তু এটা জানি না, এটা লুকের চোখে হয়তো আদর দেখা যেত, অনেকে বলতো হ্যাঁ অনেক বেশি ভালোবাসে, তো এটা অনেকে হয়তো আজকে এটা শুনলে বিলিভ করতে পারবে না, কিন্তু এটাই বাস্তব যে আমার এতটুকু স্বাধীনতা ছিল আমার। ওই বিয়েটার কি হলো শেষ পর্যন্ত? ওটা তো যে আমি আইসে পড়ছি, ওটা তো সেদিন আর যাইনি, আসে ওরা চলেই গেছে। আচ্ছা, ভেঙেই গেল এবং এসে শুনেই গেল যে এই ধরনের ঘটনা ঘটেছে। এরকম মেয়ে চলে গেছে, মেয়ে চলে গেছে, মেয়ে পালায় চলে গেছে। তার এবং মানে গ্রামে তো এটা একটা রীতিমতো ভয়াবহ ঘটনা। ভয়াবহ, মানে গ্রামে এটা শুনছে যে আমি রাজীবের সাথেই পালাই, বের হয়ে গেছেন আপনি, রাইট? কিন্তু আমি রাজীবের সাথে ছিলাম। এক্স্যাক্টলি, দ্য রিয়েল সিচুয়েশন তো আমরা জানলাম আলটিমেটলি কি হলো। হ্যাঁ, তারপর? তো এরকম আমার কাকা দেখছে এরকম কথা বলতে, বলার পর উনি আস্তে করে বলে যে তাহলে আমি আর ওর সাথে কথা বলবো না, সিরিয়াসলি কথা বলা বন্ধ করে দেয়। বন্ধ এরকমই একই ঘরে ছিলাম মাসের পর মাস, উনি আমার সাথে প্রায় 1.5 বছর, আমার ফুপুরা মানে এই একটা ঘটনা পরেই করে, মানে দেখে মানে অনেক চেষ্টা করে রাজীব থেকে সরানোর, দেখেছে কোনো প্রকার ওদের ছেড়ে দেখ, বাট ওকে ছাড়ি না। সো ওরা নিজেরাই সেভ হয়ে যায় যে ও তো ছাড়বে না, তো তুমি যাইলে আর রাজীবের সাথে একলা যেতে পারো, আমরা কেউ যাবো না আর ফ্যামিলিতে, মানে ওকে পছন্দ করতো না, যাবো না একলা। তো রাজীব জানতো এই ঘটনাগুলো, তো ও তখন বলতো যে লাগবে না, ওর সাথে কথা বললে চলবে। তো ও তখন এতটা বিপদ ছিল যে ও বুঝতো না আমার ব্যাপারগুলো, যে ফ্যামিলি সবাই এরকম টর্চার করতে চায়। তো বলতো সমস্যা নাই। তো ওই টাইমটা মনে করো ওই আনন্দটা ওর দিক থেকে আসতো, যতটা কষ্ট এখান থেকে পাইতাম ওর দিক থেকে আনন্দটা আসতো, সমস্যা ছিল না। তো ওইটা মানাই যেত আর কি। মানাই গেলে মাঝখানে এরকম হয়, ওই বাসাতে থাকাকালীনই পরে মানে এটা নিয়ে যখন ভয় ভয় একটা হয়, তো কিছুদিন পর ফোন দিয়ে রাজীব আমাকে বলে কি, আচ্ছা আমাকে মাফ করে দিও, যা হয়েছে হয়েছে, তোমার সাথে আমার ব্রেকআপ করতে হবে। হঠাৎ করে একদিন ফোন দিয়ে বলতেছে, অথচ আমার এত প্রবলেম চলতেছে, আমাকে মানে নজরবন্দি যেটা বলে, আমার কোথাও যাওয়া হচ্ছে না, আমার কোনো স্বাধীন, জামালপুরে এটা হ্যাঁ এত আনন্দ এত আদর করে সবাই আমাকে এত টর্চার করতেছে ওর জন্য, বাট ও ফোন করে এটা বলতেছে। তো বলছে আচ্ছা আমার দুষ্টা বলো, মানে তোমার কাকি ফোন দিয়ে আমার মাকে ইচ্ছা রকম বোকা দিচ্ছে, এই জন্য আমার মাকে যে বোকা দেবে তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। বলছে আচ্ছা বোকা দিচ্ছে, তোমার মার মনে হয় নাম্বারই জানে না আমার চাচি, তুমি বিশ্বাস না করো, ওর কাছে জানার দরকার নেই, আমার মার চাইতে বড় কিছু না। তো এটা ঠিক আছে, ওর কথা মার চাইতে বড় কিছু না। তো জানার পর আবার একদিন পর ফোন দিচ্ছে, বলছে আচ্ছা মা ঠিক আছে, তুমি শুধু সত্য আর মিথ্যাটা যাচাই করো। তুমি সরাসরি আমার কাকির কাছে ফোন দেয় রাজীব, ফোন দিয়ে বলে যে মামি আপনি কি আমার মাকে ফোন দিয়ে বোকা দিচ্ছেন? বলে আমি তো তোর মার নাম্বারই জানি না, আমি কেন তোর মাকে বোকা দেবো, মেয়ে আমাদের ভালো না, এখানে তুই আসো নাই, সাথে ওর ফুপুও ছিল, তোর মাকে কেন বোকা দেবো? পরে ওর মার মোবাইলটা চেক দিয়ে দেখে আসলো ওর মামির নাম্বার, বলতে আমার কাকির নাম্বার নাই মার ফোনে, বাড়ির একটা নাম্বার আছে, আমার পাড়াপড়শি ফুপু ওরা হয় ওদের নাম্বার। তো ওর মা ওকে মিথ্যা কথা বলে, এই জন্য বলে যে হয়তো ছেলেটা সরে আসুক। এই কথা বলার পর ও আর লজ্জায় আমার কাছে ফোন দেয় না, ফোন না দিলে আবার কিছুদিন পর ফোন দিয়ে সরি টরে বলে আবার কথা বলে, সব কন্টিনিউ চলতে থাকে। প্রচুর পরিমাণ বেয়াদবি করছি, যেটা হয়তো এইভাবে বলা সম্ভব না, ওই সময়টা বোঝানো সম্ভব না কথায়, প্রচুর পরিমাণ বেয়াদবি করি।
এখন বুঝতে পারি। তো বিয়াদবি করার পর তো আমি ওখান থেকে চলে আসি, আমার কেউ কিছু বলে না যে তুমি থাকো, তাহলে কতটা বিয়াদবি করছি আমি। এত ভালোবাসতো, তারা বলে না যে তুমি থাকো, তোমার যেখানে যা ভালো লাগে তুমি সেখানে থাকো, মানে আমার উপর কোনো আর জোর নাই। পরে আমি চলে আসি। বেয়াদবি করেছিলেন আপনি সেই সময়টাতে? বিয়াদবি বলতে তো কথা ছিল একটা, রাজীবের সাথে কথা বলে যাবে না, আমি আরো বেশি করে বলতাম। মানে পুরো ফ্যামিলির এগেইনস্টে গিয়ে? হ্যাঁ, পুরো ফ্যামিলি যেটা না করতে বলা যাবে না, আমি আরো বেশি করে বলতাম। দেখা করা যাবে না, আমি সপ্তাহে যেতাম, সপ্তাহে দেখা করতাম, মানে জোরে আমি দেখা করতে যেতাম। হয়তো কেউ দেখতো, আয়সা বিচার দিত যে তোর বাস্তিরে অমুক জায়গায় দেখে আসলাম, এটা রহ বিচার আসতো দিনে, আসলে ওরা লজ্জা পেত। তো ওরকম করে আমি ঢাকায় এসে বলি, ফার্স্ট আমার কাকা আমাকে পাঠাই দেয় যে ঢাকা চলে যাও, মানে সে আর কথা বলবে না। পরে আমি ঢাকা আসি, আসার পর অনেকদিন থাকি, 1-1.5 বছর এরকম এইভাবে চলতে থাকে। আর মানে ওই ধাক্কাটা খাওয়ার পর আমার ফ্যামিলি আর বিয়ের সম্বন্ধে কোনো কথা বলে না। ওকে। আমি মোটামুটি সুস্থ হই, থাকতে থাকি, ওষুধ ট্রিটমেন্ট নিতে থাকি, ওর সাথে এরকম ঘোরাফেরা করতে থাকি, বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, যেমন পহেলা বৈশাখ, ভ্যালেন্টাইন ডে, ইচ্ছা মতো যেটা বলে আর কি, ইচ্ছা মতো। ডোন্ট কেয়ার ভাব চলে এসেছে ফ্যামিলির জন্য। হ্যাঁ হ্যাঁ, চলে আসছে, মানে এরকম থাকে যেন কলেজ যাওয়ার কথা, এমনি তো ক্লাস করি না, বাট ও আসার কথা হলে বাসায় এটা বলতাম যে কলেজ গেলাম, আজকে বন্ধু বান্ধব যাইতে হবে। বাট কিন্তু ওরা কিন্তু জানতো না আমি রাজীবের সাথে যাইতাম, কিন্তু এখানে এসে কি করতাম, কলেজ কিসের, আমি তো ওর সাথে বেড়াইতাম। ব্যারেন্টি এরকম ছিল। আর ওর ফ্যামিলি মানে এরকম বন্ধু বান্ধবের ইনভলভ ছিল, মানে ওদের সাথে ঘুরতে গেলে ওরা দেখলে আমাদের ফ্যামিলিতে বেশি একটা বলতো না, কেন সবাই জানতো যে বিয়ে হয়ে গেছে। এরকম করে ঘুরতাম। একদিন ঘুরতে বাইকের পিছিয়ে ছিলাম, এটা আমাদের ওখানে, আমার বাবা অফিস থেকে বের হয়ে আমারই জন্য মিষ্টি কেনার জন্য দোকানে গিয়েছিলাম। দেখলে আমরাও আবার মিষ্টি খেতে দোকানে যাই। তো দোকানে যাবো না, আমি যখন বাইকটা থামাই তো দেখি বাবা কিনে বের হচ্ছিল। তো আমি বলি যে বাবা বের হয়েছে, তার কথা একটু টান দাও। তো ট্রাফিক ছিল, টানতে টানতে সে দেখে ফেলে পিছন থেকে আমাকে। বাবা দেখে ফেলে? হ্যাঁ, বাবা দেখে ফেলে, কিছু বলে না। আমি তো বাসায় এসে আসলে সুন্দর করে ডাকবে নিয়ে জিজ্ঞেস করে, আমার বাবা মিথ্যা কথা প্রচন্ড ঘৃণা করে, সুন্দর করে ডাকতে বলে যে কোথায় গেছিলাম, ডাইরেক্ট না, মিথ্যা যেটাকে বলা যায়, সরাসরি বলছে যে রাজীব আসছিল। আমি না, তো আমার বাবা এই কথা বলা মাত্র আমার মানে ধরুন একটা চটকানা যেটাকে বলে, একটা থাপ্পড় মেরে দেয়। এই কি আপনার বাবার প্রথম গায়ে হাত তোলা? হ্যাঁ, অ্যাকচুয়ালি কি এটা অনেকের কাছে সিম্পল লাগতে পারে যে একটা মারে দিছে এমন কি হয়ে গেছে, কিন্তু যারা কখনো খায় নাই তাদের কাছে আমি মনে করি একটা অনেক কিছু। এক্স্যাক্টলি, সেজন্য আমি প্রশ্নটা করছিলাম। অনেক কিছু আমার কাছে একটা চরে অনেক কিছু মানে প্রশ্নের জবাব ছিল। চর মানে তো আমার মা তো দূরে যাওয়া ভাগছে, মেয়ের গায়ে হাত তুলছে, মাসুকে এত বিয়াদবি করে মারি না। মাসুকে আমার মা যাওয়ার পর আমাকে একটা দেয়, আমার মাকে মিনিমাম 10টা দেয় ওই সময়টাতে। হ্যাঁ, মানে আমার একটা পুরোটাই মার উপর ঢালে যে বাসা থেকে গেছে তুই দেখোস নাই, তুই সারাদিন বাসায় বসে থাকে, করসটা কি, তুই একটা মেয়ে কন্ট্রোল করতে পারিস না, তোমার মেয়ে যদি যা আমি কি করতে পারি, কোথায় যা কি বললা এটাকে আমি জানি, পায়ে একদম সোজা চিকল দিয়ে রাখো, বাড়ির বাইরে বেরোনো নিষেধ। কিন্তু ফ্যামিলির কথা ছিল এটা যে যাই কিছু করো না কেন রাজীবের সাথে যে তোমার মিলাই দেবো এটা তুমি কল্পনাতেও ভাইবো না। আপনার জায়গাতে আপনিও মানে বলেছেন যে যাই হোক না কেন রাজীবকে আমি নিবো, আর ফ্যামিলি বলেছে যাই করো না কেন রাজীবকে দিব না, এটাই হচ্ছে ফ্যাক্ট। ওকে, দিব না। তো রাজীব যখন বলতো হ্যাঁ ভাইকে দেবো, এটার সাথে আমরা আবার এরকম প্ল্যান করতাম যে আমরা কখনো ভেগে যাবো না, আমরা ওয়েট করবো আর পর্যন্ত সময় বুড়া হয়ে যাবো। ফ্যামিলি কোন একদিন বলবে না যারা বুড়া হয়ে যাচ্ছে, যাক এখন আমাদের এক করে আমরা এই আশা দিয়ে থাকতাম যে আমরা ভেগেও যাবো না, বিয়েও কোথাও করবো না। এরকম করে চলছিল। তো বাবা তো এরকম মাকে মারে এরকম দেখার পর মানে আমাকে একটু আরেকটু করা দেওয়া হয়, করা দিলেও যে কোনো সুতাই হোক আমি বাইরে বের হয়ে যেতাম। তো বাসা আর ওই যে আন্টি ছিল বাড়িয়ালি বুড়ি, তো মার সাথে তো ওই যে বললাম একটা দূরত্ব তৈরি হয়েছিল। তো ওই সময়টা ওই আন্টির সাথে বেশি একটা ক্লোজ ছিলাম। ওই আন্টি আমাকে সাথে নিয়ে নিয়ে বাইরে বের হতো, বাইরে বের হলে ভাই আসতো, ওই সময় রাজীব আসতো, আসলে আন্টি সব আমরা সব ফ্যামিলি ভাবে বেড়াতাম। আমাদের বেড়ানোর মধ্যে এমন কোনো ছিল না যে একা একা যেতে হবে কোথাও। তো আন্টিরা সব আমরা একসাথে বেড়াতাম, এরকম করে প্রায় সময় ঘুরতাম ফিরতাম বেড়াতাম। তো আন্টির সাথে কথা বলতো। তো ভাইয়া পুরোপুরি মানে ছিল যে এখন মৃত্যুর পর অনেকটা চাপ আসে, বিয়ে সম্বন্ধে এই সম্বন্ধে মামারা অনেক টর্চার করে। তো ভাইয়া শুনছে যে এরকম শুনে তো অবাক যে ওর গায়ে হাত তুলছে, তো মারতে পারে না। এই ঘটনাটা হওয়ার পর আসলে বাবা অ্যাকচুয়ালি চেঞ্জই হয়ে যায় বলা চলে। তারপরে বলা চলে একটা চল আমি বলবো শুরু ছিল এটা। এরপর অ্যাকচুয়ালি আর ধরা পড়তাম, এরকম ওর সাথে ধরাও পড়তাম, ওরকম মার প্রতিনিয়ত বললে মার বেশি, আমি আমার চেয়ে আমার মা বেশি খেত। এটা আপনার খারাপ লাগতো না? যে একটা জিনিস দেখুন, আমি খুব কমন একটা কোশ্চেন করি, লাইক রাজীবের মা কোনো কারণে অপমানিত হয়েছিল, সে আপনার সঙ্গে 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 বলে দিল যে আপনার সাথে ব্রেকআপ করে ফেলবে, আর আপনার মা আপনার এবং রাজীবের কারণে প্রতিনিয়ত আপনার বাবার কাছ থেকে টর্চার হচ্ছে, আপনার খারাপ লাগতো না? কিছু সময়টা হতো। বাবা দিকে আমার লজ্জা আসে যে উনি আমার গায়ে হাত দেয়, এই জিনিসটা আমার মানে আগে লজ্জা পেতাম না, ভয় পেতাম না, ভয়ও আসে লজ্জাও আসে। কিন্তু আমার জন্য আমি মনে করো আমি আর কিছু না, মা ডাবল খাইছে, সব সময় কথা শুনছে 3 বেলায়। মানে যে বাবাকে ফোন দিছে তার বাপ ভাইরা মানে বিভিন্ন সময় এইটা করছে, গ্রামে এটা হলো ওটা হলো, তার মানে যে নানি যেটা ছিল আমার দাদি, ও ইচ্ছা রকম বকাবাজি করতো আমাকে, মানে রাস্তায় দাঁড়ায় যে কোনো মানুষের সঙ্গে বৃষ্টি ভাষায়, ওটা বলা যাবে না, ওইসব ভাষায় বকা বলতো যে করলে। এগুলো আবার আব্বাকে নালিশ দিত, নালিশ দিলে বাবা আসি মানে রুমে ঢুকে আন্ডালে শুয়ে যেত। মানে ওর ফ্যামিলি থেকেও আপনাকে চাইতো না, যেটা বুঝলাম। ওকে, আগে চাইতো, মানে বর্তমানে না। মানে আগে চাইতো, কিন্তু আপনাদের এই কার্যক্রম দেখে, আপনাদের ফ্যামিলির কার্যক্রম দেখে বলতে আগে আমাদের অবস্থা ভালো ছিল, জানি না ইকোনমিক অবস্থা ভালো ছিল, সবকিছু মিলিয়ে এখন আর চায় না।
ও আমাকে কখনো বলে নাই যে ওর ফ্যামিলি আমাকে এতটা বেশি ঘৃণা করে, এটা বলে নাই। ও যে আমার সাথে আমি যেটা বুঝতে পারছি দুজনই আপনারা দুজনের ফ্যামিলির বিষয়গুলো হাইড করেছেন দুজনের জায়গাটা থেকে। হ্যাঁ। রাইট। তো বলতো যে না মানলে আমরা আমাদের পথ দেখতে পারবো না, আমি কিরকম ইনকাম করি না যে তোমাকে পালতে পারবো, রাখতে ও পারবো। আলটিমেটলি কি করতো? গাড়ি ড্রাইভারি করতো। হ্যাঁ, ড্রাইভিং করতো। ওকে। পাশাপাশি আরো কোন ব্যবসা করতো, মানে আমি ওর এইসব বিষয়ে জিজ্ঞাসা করতাম না, লজ্জা লাগতো। ইনকাম বিষয়ে আমি কখনো জিজ্ঞাইতাম না। ওকে। তো এর বাসায় এরকম রুজ হতো। হওয়ার পর বাবা একটা ডিসাইড নেয় এরকম যে ওর কথা তো আর চলবে না, সোজাসুজি এরকম ছিলাম আমি এখন বাড়তি হয়ে গেছে, ওকে আমি বিদায় করে একদম সেপারেট করে দেবো, ওর সাথে আর মানে কোনো আপনাকে বিদায় করে দেবে? হ্যাঁ, লাস্ট টাইমের ঘটনা যেটা বলবো। বাসায় যেটা হয়, বিয়ে সম্বন্ধে কথা হয়, আমাদের গ্রামের ছেলেটা ওকে। বাবার সাথে চাকরি করতো, লেখাপড়া করতো, পাশাপাশি জব করতো। তো বাবার পছন্দ হয় ছেলেটা, তো বাবা বাসায় লোক পাঠায়। জানে যে আমাকে জিগাইলে উল্টাপাল্টা কথা বলুন, সো আমাকে জিগায় না। আচ্ছা। জিগায় না, বাইয়ালি আমাদের আন্টি থাকে যে ওনার সাথে সবকিছু কনফার্ম করে এটা সেটা করে হেরা, মানে আমাকে তখন আন্টি আমাকে জানাই, জানাতে বলবো আন্টি আমি এখন কি করবো, আমি তো 2 বার অলরেডি এরকম করছি, তো ফ্যামিলি তো টিকাটা কত কঠিন। উনি দেখতো যে আমাকে কতটা টর্চার করতো, ফ্যামিলি দেখতো। আমি ওনার কাছে মাঝে মাঝে কানাকাটি করতাম যে বলে যে আপনি বলেন না কেন আঙ্কেল, কি বলেন, এই তো সময় আপনি বলেন। সে যদি এই সময় এসে আপনার পাশে না দাঁড়ায় তাহলে কখন এসে দাঁড়াবে? যদি নাই দাঁড়াইতে পারে তাহলে সমস্যা কি, আপনি সেপারেট হন। তো আমি তখন ফোন দিই রাজীবকে, ফার্স্ট জীবনে আমি ওর কাছে একটা হেল্প চাই। আমি রাজীবকে ফোন দিয়ে বলি যে রাজীব আমি তো 2টা এরকম ঘটনা করছি, তো জানি। পরে আমি বলি যে এরকম এরকম বিয়ে ঠিক হয়েছে, এরকম আমাকে যে বিয়ে দিয়ে দিবে, এখন তো বাবা তো রাখ, এখন তো আমার কোনো বাহানাই চলবে না। আর এটা কিন্তু জামালপুর না, যে আমি জামালপুর থেকে পলায় ঢাকা আসবো, ঢাকা থেকে পলায় জামালপুর যাবো, এখন কিন্তু আমার কোনো যাওয়ার জায়গা নেই। এখন এখান থেকে পড়লে তার কোনো জায়গায় নেই, জায়গায় নেই কোথায়। তো বলতেছে যে এত বড় ঘটনা হয়েছে, আমি আমাকে তো না জানাই করছে। এখন আমি আন্টির কাছ থেকে শুনছি, পরে আন্টির সাথে কথা বলে, সো আপনি একটা কিছু করেন। আচ্ছা আন্টি, তাহলে আমি একটা কিছু করতেছি। এই ফার্স্ট ওর কাছে আমি এটা চাই যে তুমি হেল্প করো, জাস্ট বিয়েটা ভেঙে যাক, আর কিছু না। বিয়ে ভাঙার দরকার নেই, অনেক সময় গেছে, অনেক বুঝাইছি, ফ্যামিলিকে বুঝে নাই। এখন আমি সরাসরি আমার ফ্যামিলির সাথে কথা বলবো, এখন আমরাই বিয়ে করে ফেলবো। মানে এখন আর এটা কি রাজীবের কথা? এটা রাজীবের কথা। ওকে। আমাকে সরাসরি বলে তুমি এখন কোন প্রকার খারাপ ব্যবহার করবো না, মামার সাথে না, মামির সাথে না, তুমি চুপচাপ বসে থাকো, এবার যা করতে হয় আমি করবো। তো যাই ফ্যামিলিতে যায়, হয়তো বলে আমার কথা বলার পর ওর ফ্যামিলিতে, হ্যাঁ ওর ফ্যামিলিতে অত ক্লিয়ার আমি জানি না কি কথা হয়, ওটা তো অত জানা যায় না, মোবাইলে যতটুকু বলে আর কি আমাকে। ও বলে আচ্ছা কথা চলতেছে, মা মানতেছে না। তো এসে আমাকে বলতেছে জানো মা কিছুতেই মানতেছে না, মার এক কথাই না হবে না। সবসময় আমাকে বলতো তুমি চিন্তা করো না, আমার বিয়ের জিতটা আগে হইতেছে, আমার বেশি টেনশন হইতেছে যে কখন ধরে বসে, তো আমার যত তাড়াতাড়ি সম্ভব আমি নিজে হইলেও কিছু একটা করবো। তো বলতেছে তুমি কিচ্ছু করো না, চুপচাপ বসে থাকো, আমি করবো সব। তো আস্তে আস্তে আগে আমার টেনশনটা অনেক বেশি। তো বলি, বলার পর ও বলতেছে আচ্ছা আমি ঘরে বলছি, মা মানতেছে না, তবে না মানলে আমি তোমাকে নিজে নিয়ে এসে করবো। মানে এরকম টাইপের একটা কিছু ইমোশনাল কথা বলে, যতক্ষণ পর্যন্ত আছে তোমার কোনো প্রবলেম হবে না, আমি তোমাকে নিয়ে এসে পড়বো, মরি একসাথে মরবো, আর থাকি একসাথে থাকবো। অনেক দেখছি, ফ্যামিলিকে অনেক বুঝাইছি, তারা কিছুতে বুঝে না। তো জানে তো সবাই, আর নতুন করে কি জানবে। ওরা বুঝালে বুঝে না। হঠাৎ করে একদিন আমাকে ফোন দেয় খুব ভোরবেলা, সারাদিন কথা বলবো দুপুর টাইমে। আমি বলি আচ্ছা তোমার কি হয়েছে, তুমি সকাল থেকে এত ফোন দিচ্ছ কেন? দুপুর টাইমে কান্না করতেছে খুব, একটু কান্না করতে শুনতেও ফোনটা কাটে দিছে। কাটে দিলে আমি বারবার দিচ্ছি, হয়তো কান্না করতেছে যার জন্য ফোনটা ধরছে না। পরে আবার ফোনটা অনেক ফোন মেসেজ করার পর যে ফোনটা ধরো, প্যাক করো, ফোন দেওয়ার পরে বলে কি যে আমার যে একটা ইচ্ছা, আমার যে একটা চাহিদা, এটা আমার ফ্যামিলির কাছে কিছু না। ওদের কাছে আমার যে পছন্দের একটা চাহিদা, আমার একটা ডিমান্ড থাকতে পারে, এটা আমার মা বাবার কাছে কিচ্ছু না। আমার মা বাবার কাছে শুধু আমি তাদের একটা সন্তান, তাদের চাহিদা আমি পূরণ করব, আমার কোনো চাহিদা থাকতে পারে না। তো আমি বলছি আচ্ছা তো কি হয়েছে, ক্লিয়ার তোমাকে বলতে হবে। জানো অনেক কিছু হয়ে গেছে, কোনো পরিস্থিতিতে তোমাকে অ্যাকসেপ্ট করবে না। তো আমার ভয়টা আরো বেশি বেড়ে গেল। আমি বলছি তুমি আমাকে এই কথাটা আগে বললা না কেন, এখন আমি এখানে কি করব, এখন তোমাকে একটা কিছু করতেই হবে, যেটাই করো করতে হবে, এখন আমার তো করার কিছু নেই। দুজনের খুব খারাপ সময় কাটছিল তখন বলা যায়, এভাবে চলছিল। পরে আমি ওকে ফোন করি, আমি ওকে তখন আরো বেশি টেনশন হচ্ছিল আমার যে কখন কি খবরটা আসে আমাকে জানা। মানে এক এক সময় এক এক কথা বলে, কোন সময় বলে আচ্ছা তুমি বিয়েটা করে ফেলাও, তখন তো আমার আরো বেশি কান্না পায় যে তুমি এটা কি বলতেছো এতক্ষণে এসে। তা আবার বলে আচ্ছা সমস্যা নেই, আমি তোমাকে নিয়ে এসে বলবো। মানে কোনটা করবে সেটাও ক্লিয়ার বলতেছে না, বাট আমি কিন্তু ফেসে যাচ্ছি। হঠাৎ করে ওর এক ফ্রেন্ড ফোন দেয়, ও ফ্রেন্ড ফোন দেয়, মানে আমি ওকে এরকম বলি যেটা সত্য কথা, ওর জন্য আমি ঘরে আমি প্রচন্ড টর্চার মানে আমি করি, সব ভাগ চুরি এটা সেটা, যে আমি বিয়েটা করবো না, রাজীবকে করবো এটা, ওর বলে যে রাজীবকে দিব না, এবার মাইরা হলো কাইটা হলো তোমাকে এখান থেকে বড় অসুস্থ, মানে আমি একদম সেন্সলেস হয়ে যাই, খারাপ অবস্থা হলে। তো রাজীবকে আমি এরকম বলি যে সত্য যেটা, যে তুমি যদি আমাকে নিতে না আসো আমি সুসাইড করবো, যে আমি কিন্তু বিয়ে করবো না। আপনি চাপ দিচ্ছেন তাকে? চাপ দিচ্ছি যে আমি কিন্তু বিয়ে করবো না, আর আমি ওকে সরাসরি বলতেছি যে আমি কিন্তু তোমাকে এমনি এমনি ছাড়বো না, যেটা বলছি আমি ওকে মানে বকা জগা দিচ্ছি। তখন আমি যখন চাপ দিচ্ছি তখন বলতেছি তুমি এটা ভাইবো না, তোমাকে আমি ছাড়বো।
আবার ও রাগ করে বলতেছে আচ্ছা বিয়ে করো, 2-3 বিয়ে করলে কি হয়, মানে এরকম এক এক সময় এক একটা বলতেছে বিয়ে করার সমস্যা না, পরে আমি নিয়ে এসে বলবো। আমি বলতেছি আমি কোনো পরিস্থিতিতে বিয়ে করবো না। অনেক কি করার পর মানে একটু ভালো হওয়ার পর আন্টি ওখানে থাকেন, কিছুক্ষণ পর ওর ফ্রেন্ড ফোন দেয়, ও আর দেয় না, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলেন। ফোন দিয়ে উনি আমাকে এ পরিমাণ অপমান করে লাইফে, মানে যে আমাকে কখনো তুই বলতো না, সে যে আমাকে কি অপমান করে এটা ফ্রেন্ড কেন আপনাকে অপমান করবে? আমি আসলে অ্যাকচুয়ালি বুঝি না কেন এই অপমানটা আমাকে করে। সরাসরি বলে যে মানে এমন ভাবে কথাগুলো বলে, একবার মনে হয় অপমান, আবার মনে হয় সত্যটাই বলছে। কি বলতেছে আলটিমেটলি? সরাসরি ফোন দিয়ে বলছে যে রাজীবকে আপনি ছেড়ে দিতে হবে। আমি বলছি এটা কি আপনার কাছ থেকে আমার শুনতে হবে না? তো আমি সরাসরি বলছি আপনি কি বলা, কত গাধা হতো, আপনি কি কিছু বলতে পারেন না? আপনার সাথে যখন কথা বলে সব আপনার মতো হ করে, মার সাথে যখন কথা বলে মার পক্ষে হ করে, তো বলতে পারে না। ওর হয়ে আমি বলছি, ও আমাকে লিখে দিছে, আমি আপনাকে বলে দিচ্ছি। ও সরাসরি বলছে যে কথাই বলুক, আমি যেভাবেই পেঁচাই না কেন কথায়, ওর কথা যে এক জায়গাতেই থামে সেটা হলো তোমাকে ওকে ছাড়তে হবে। কেমন করলে রাজীবকে আমি কেন ছাড়বো? কেন ছাড়বেন মানে রাজীবের সাথে তো আপনি ম্যাচিং হন না। আমাকে ম্যাচিং হন না বলে পরে বলতেছে যে আপনি নিজেকে এত ছোট কেন ভাবেন? আজকালকার এই যুগের মেয়েরা কি এরকম যে একটা রিলেশন এত লং টাইম? আমি যেটা বুঝলাম যে আপনার ফ্রেন্ডের মাধ্যমে যেটাই হোক কিছু কথা বলছে যেটা আলটিমেটলি আপনাদের ব্রেকআপের জন্য, তাই তো? হ্যাঁ। সেটা আপনি পরবর্তীতে রাজীবকে কি জিজ্ঞেস করলেন বা পরবর্তীতে রাজীবের সঙ্গে আপনার কথা হলো? পরে বলতে বলতে ছেলে মানে এরকম কথা বলতো আমাকে সরাসরি অপমান যে আপনি কি নিয়ে তো সমাজে চলতে পারবেন না। হোয়াট এভার ইট ইজ, তার ফ্রেন্ড বলেছে এটা। আপনি কি রাজীবের সাথে ব্যাপারগুলো নিয়ে কথা হ্যাঁ, বলেছেন? সেটা আমি বলছি যে আমি ওর মুখ থেকে শুনবো। হ্যাঁ, তারপর পরে বলছে ওকে ফোন দেয়, ভাইয়া তোমার ফ্রেন্ড এটা কি বলছে? তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো কেন? কি বলছে তুমি শুনো নাই? তার মানে সে সাপোর্ট করলো এটা? সে সাইটে ছিল। ওকে, কবে হলো? 2013-তে বলা চলে। 2013-তে? 2013 কোন দিকে? লাস্টের দিকে, তার মানে কিছুদিন আগে, মাস 6-7 আগে ঘটনা। 7-6 মাস আগে ও আমাকে সরাসরি বলতেছে আমার মা যেটা না চাবে সেটা আমি কখনোই করবো না, আর আমার মা তোমাকে চয়েস করে না। আমি তোমার মা তোমাকে আগে থেকে চয়েস করতো না? আগে তুমি 4 বছর যে যখন গ্যাপ ছিল 3 বছর, তখন কেন তুমি আমাকে কথাটা বলো নাই? ফাইন, দিস ইজ দ্য আলটিমেট থিং। তারপর কি করলেন? তো এরকম করে ও আমাকে ইচ্ছা রকম অপমান করছে, শুধু আমি না, পরে আমার আন্টির কাছে ফোন দিয়ে বলছে এটা যে ওকে তো আমি কখনো ভালোবাসিনি, ও যে আমাকে মার খাওয়াইছিল মনে আছে, আমি জাস্ট ওর একটা জিত, ওকে আমি বদনাম করছি, মানে এরকম টাইপের কথা। এটা আলটিমেটলি আপনাদের প্রেমের সম্পর্কে কত বছর পরের কথা হচ্ছে? এটা 9 বছর, 8 থেকে 9 বছর। দিস ইজ নট বিলিভেবল। ফার্স্ট অফ অল 9 বছর ধরে ওই মায়ের প্রতিশোধ নেওয়া, এটা আমি বিশ্বাস করি, এটা আমরা আমি এখনো করি না। দ্য সিচুয়েশন ইজ, সে এমন একটা অবস্থায় পড়ে গেছে, সে হাউমাউ করে কান্নাকাটি করছে, সে রিয়েলিটি এতটা বাস্তবভাবে মেনে নিতে বাধ্য হয়েছে যতটা আপনার জায়গা থেকে আপনি মেনে নেননি কখনই। আমরা সেই জায়গাটায় কনক্লুশন টানতে চাই, তবে তার আগে আপনাকে বলতে চাই আপনার বিয়ের 2 দিন আগে সিদ্ধান্ত সে জানিয়ে দিল, আপনি কি করলেন? পরে আমি চুপচাপ বসে আছি যে আমি ওর প্রতি আমার একটা রাগ হচ্ছে যে ও কি ভাবতেছে যে আমি বিয়ে করতে পারবো না, বিয়ে হবে না। হ্যাঁ, ওর ফ্রেন্ড এরকম বলছে যে আর কোথাও হতে হবে না, আমি বিয়ে করে চলে যাব, দেখবো আমি পারি কিনা। একদিন চলে গেছে, আরেকদিন আছে মাঝখানে, একদিন এরকম থাকাকালীন তো এরকম হয়েছে যে ওই যে ছেলের মা ওরা আসছে, ওরা বললাম আমার বাবার সাথে জব করতো, ওরা আসছে, আসার পর মানে চুপচাপ আমি বসে আছি, বসে থাকার পর সাইডে আসছে, বসে বলতেছে কি হয়েছে। ছেলে আসছিল, ছেলে মা বোন আসছে, কি হয়েছে, খুব কান্না করছি, চোখ টুক ফুলে আছে, কি হয়েছে। পরে ছেলের সাথে যেটা আমার কথা হয়, ছেলেটাকে বলি বলতে আমি সব কথা বলি যে এরকম আমার রিলেশন ছিল, একটা ছেলের সাথে এত বছর এরকম রিলেশন ছিল। সো সে বুঝতে পারে যে এটা রিয়েল একটা লাভ ছিল, কিন্তু সে এটা অ্যাকসেপ্ট করে না যে এত বছরে এরকম কোনো খারাপ কোনো ঘটনা হয়নি এদের মধ্যে, ফিজিক্যালি এরকম কোনো হয়নি, এটা সে বিলিভ করে না। তবুও বলে আচ্ছা সমস্যা নেই।